আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের আইকিউ ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আমরা এই ক্লাসে অনেকগুলো টাইপ কভার করব। ঠিক আছে, এখানে তোমরা হচ্ছে কি বারে আমাদের তারিখ দেওয়া থাকে না, বলবে যে এই তারিখে কি বার ছিল, এর আগের দিন পরের দিন কি বার ছিল, দেন হচ্ছে পৃথিবীর আবর্তনকাল, তারপর তোমরা ঘন্টা ও মিনিটের কাটা, এছাড়া কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তো বেশ কয়েকটা টপিক কিন্তু আমাদের এই ক্লাসে কভার হয়ে যাবে। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং এই ক্লাসের পিডিএফ বা লেকচার শিট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কথা না বাড়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। সময় বেশি নিব না, অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, দেখো আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে আগের দিন পরের দিন। এই টাইপের প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে, বলবে যে এই যে গতকালের আগের দিন কি ছিল, গতকালের 2 দিন পর কি ছিল, এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে অনেক প্রশ্ন আসছে এই টাইপগুলো থেকে। তো দেখো, যদি এই টাইপের প্রশ্ন আমাদের দেওয়া থাকে, কিভাবে প্রশ্ন আসবে, তোমাকে যদি গত দিনের বার, অর্থাৎ গত দিনের বার, এই যে গত কথা উল্লেখ থাকে, গতকালের 2 দিন আগে বা গত পরশু, এরকম গত দিনের বার যদি দেওয়া থাকে, তো আজকের বার বের করতে থাকো। এই টাইপের প্রশ্ন তোমাকে অবশ্যই আজকের বার এটা ম্যান্ডেটরি বার করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যদি গত দিনের বার দিয়ে দিই, তোমাকে যদি পাস্টের কথা বলি, তাহলে তুমি বর্তমানে কেমনে আসবা? সামনে আগায় না? হ্যাঁ, তাহলে গত দিনের বার দেওয়া থাকলে তুমি কি করবা? সামনের দিকে যাবা। কি করবা? সামনের দিকে যাবা। এবং আগামী দিন কি বলছে? আগামী দিন মানে কি? ফিউচার দেওয়া আছে, মানে তোমাকে বললাম যে হচ্ছে আগামীকালকে এত তারিখ, তাহলে আজকে কি হবে? তুমি কি ব্যাকে আসবা না? হ্যাঁ, আমি তোমাকে বললাম আগামীকালকে রবিবার, তাহলে আজকে কি হবে? রবিবারের আগের দিন, তার মানে কি? শনিবার। তার মানে আগামী দিনের কথা উল্লেখ থাকলে তোমার বর্তমান দিন বা অর্থাৎ আজকের বার বের করার কি করতে হবে? আমাদেরকে পিছনের দিকে আসতে হবে। কি করতে হবে? পিছনের দিকে আসতে হবে। জাস্ট একটু চিন্তা করো, আমরা কয়েকটা প্রশ্ন সলভ করলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যদি গত বছর টছর আমার দরকার নেই, আমার এই কন্ডিশন লাগবে। দেখো, 3 দিন আগে রবিবার হয়, যদি 3 দিন আগে রবিবার হয়, তাহলে আগামীকালের 2 দিন পর কি হবে? আগামীকালের 2 দিন পর কি হবে? আমার আগামীকাল যাই হোক, আগামীকালে যাইতে হলে কি আমার আজকের তারিখ বের করতে হবে না? আমাকে কি করতে হবে? আজ কি বার এটা আমার জানতে হবে। না জানলে কি আগামীকাল কেমনে জানবো? ওইটাই আমাকে আজকের তারিখটা বের করতে হবে। দেখো, 3 দিন আগে তোমাকে বলছে আমি কি রবিবার, তোমাকে এখানে বলছে দেখো রবিবার হয় আগের দিন, তাহলে এটা গত দিন দেওয়া আছে, তাহলে গত দিন মানে কি? তোমাকে সামনে আগাইতে হবে। ঠিক আছে, 3 দিন আগে ছিল রবিবার, তাহলে 3 দিন পরে কি হচ্ছে সেটা তোমাকে লাগবে। ঠিক আছে, 3 দিন পরে কি হচ্ছে সেটা তোমার লাগবে। তাহলে দেখো, এখানে যদি রবিবার হয়, রবিবারের পরে কি হবে? সোমবার, সোমবারের পরে কি হবে? মঙ্গলবার, এবং মঙ্গলবারের পরে কি হবে? বুধবার। তোমাকে বলছে কি বলতো? 3 দিন পর, তাহলে দেখো এই যে 1 2 3, 3 দিন পর কি হচ্ছে? রবিবার। 3 দিন আগে হচ্ছে রবিবার, তাহলে 3 দিন পরে কি হবে? অবশ্যই বুধবার। তাহলে আমাদের এই যে বুধবার আমি পাইলাম, এই বুধবারটা হচ্ছে আমাদের আজকের দিন, বুধবারটা হচ্ছে আজকের দিন। ঠিক আছে, এই যে তোমাকে বলছে 3 দিন আগে রবিবার, তাহলে আজকের দিন কি হবে? 3 দিন পরে যেটা ওইটা, রবিবারের 3 দিন পরে যেটা, তাহলে রবিবারের 3 দিন পর মানে কি? সোম মঙ্গল বুধ। ঠিক আছে, তাহলে এই যে পাইলাম বুধবার। তাহলে বুধবারের কি বলছে? আগামীকাল। বুধবারের পরের দিন কি বলতো? বৃহস্পতিবার না? বৃহস্পতিবার। কি বলছে? বৃহস্পতিবার। এই যে বৃহস্পতিবার এর 2 দিন পর, তাহলে 2 দিন পর মানে কি? এই যে শুক্রবার একদিন, শনিবার একদিন। ঠিক আছে, এই যে দেখো, এটা কি বললো? আগামীকাল। আগামীকালের 2 দিন পর, তাহলে 1 দিন 2 দিন, তারপরের দিন কি হবে? এই যে রবিবার, রবিবার। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে রবিবার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে রবিবার। এটা কিন্তু তোমার জাবি ডিমেটে 22 সেশনে আসছিল, 22-23 সেশন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরো কিছু প্রশ্ন সলভ করে দেখো। তোমাকে বলছে আগামী পরশুর পরের দিন, আগামী পরশু, আগামী কথাটা কি আছে? আগামী মানে ফিউচার দেওয়া আছে। ঠিক আছে, আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গতকালের আগের দিন কি বার ছিল? তাহলে গতকাল জানার জন্য আমার কি লাগবে? আজকের দিনটা কি সেটা জানতে হবে, তাই না? তাহলে আমাকে আগামী পরশু, পরশুর তারিখও দেওয়া নাই, কি আছে? পরশুর পরের দিন দেওয়া আছে। তাহলে দেখো, পরশুর পরের দিন কি দেওয়া আছে? পরশুর পরের দিন কি? রবিবার। তাহলে পরশুর পরের দিন যদি রবিবার হয়, তাহলে পরশু দিন কি হবে বলতো? পরশু, এই পরশু কি হবে? অবশ্যই রবিবারের আগের দিন। পরশুর পরের দিন হচ্ছে রবিবার, তাহলে পরশু দিন কি হবে? রবিবারের আগের দিন, সেটা কি? শনিবার। তাহলে আমাকে পরশু দিন দেওয়া আছে কি বলতো? শনিবার। তাহলে আগামীকালটা কি হবে? আগামীকাল কি হবে? পরশুর আগের দিন না? পরশুর আগের দিন হচ্ছে কি? আগামীকাল। আগামীকাল কি হবে? দেখো তো, শনিবার। এটা কি হবে? শুক্রবার। তারপর দেখো, আগামীকালের পিছন থেকে যদি আসি, তাহলে কি হবে? সেটা আজকে। তাহলে আজ কি হবে? শুক্রবারের আগের দিন, তার মানে কি? সেটা বৃহস্পতিবার। ঠিক আছে, বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার আমি কি পেলাম? আজকের দিনটা পেলাম। আমার লাগবে কি? গতকালের আগের দিন, গতকালের আগের দিন লাগবে। তাহলে গতকাল কি হচ্ছে? গতকাল মানে কি বলতো? এই যে বুধবার না? বুধবার। এই বুধবারেরও আগের দিন, তার মানে কি হচ্ছে? মঙ্গলবার, মঙ্গলবার।
বার। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের বি নাম্বারটা, এই যে মঙ্গলবার। ঠিক আছে, জাস্ট প্রশ্নগুলো বুঝবা, বুঝলেই অ্যান্সার করে দিয়ে আসতে হবে। একটু ঠান্ডা মাথায় আজকের দিনটা কি হবে এটা ফাইন্ড আউট করবা। যদি আগামীকালের ডেট দেওয়া থাকবে আগামী পরশু আগামীকাল, তাহলে আমি কি করবো পিছনের দিকে আসবো। আর যদি গত দিন গত পরশু এরকম দেওয়া থাকে তাহলে কি বলবো বলতো, সামনের দিকে যাব। ঠিক আছে, তারপরে দেখো আজ থেকে 3 দিন পর শুক্রবার হলে, আজকে থেকে 3 দিন পরে, 3 দিন পর মানে কি তোমাকে আগামী ডেট দেওয়া আছে, তাহলে তোমার কি আসতে হবে, ব্যাকে আসতে হবে। ঠিক আছে, শুক্রবার হলে গতকালের 3 দিন আগে কি ছিল, তাহলে গতকালের 3 দিন আগে বের করার জন্য আমার কি লাগবে, আজকের দিকটা জানতে হবে, তাই না? আজকেরটা জানলে আমি গতকালটা বের করতে পারবো। তাহলে আজ থেকে 3 দিন পর, দেখো আজকে সহ আজকে থেকে 3 দিন পর শুক্রবার, তাহলে শুক্রবারের 3 দিন আগে আমাদের আসতে হবে। তাহলে আমি আজকের তারিখটা পাবো, তাই না? ব্যাকে আসবো, কারণ কি আমার ভবিষ্যৎ দেওয়া আছে, দেখো আগামী দিন দেওয়া আছে। তাহলে কি করবো, আজকের দিন বের করার জন্য ব্যাকে আসবো। তাহলে শুক্রবারের 3 দিন আগে আমার আসতে হবে। ঠিক আছে, তাহলে শুক্রবারের 3 দিন আগে মানে কি, দেখো তো, দেখো এখানে হচ্ছে শুক্র, তাহলে শুক্রবারের আগের দিন কি, বৃহস্পতি, তার আগের দিন কি, বুধবার, তার আগের দিন মঙ্গলবার। আমাকে কি বলছে, 3 দিন পর। তাহলে দেখো শুক্রবার তার 3 দিন পর, 1 2 3, শুক্রবার তার 3 দিন আগে, 1 2 3 হইলো। এবার পরের দিন এটা হচ্ছে কি, সোমবার, এটা হচ্ছে সোমবার। এই যে সোমবার, এই সোমবার হলো আজকে, এই সোমবারটা কি, এই সোমবারটা হচ্ছে আজকে। ঠিক আছে, আজকের বার। এবার তুমি যখন আজকের বার পেয়ে যাবা, তখন তোমার কি গতকালের বের করা, গতকালের ডেট বের করা কি খুবই কঠিন হবে? না, কোনো কঠিন হবে না। তাহলে দেখো যদি আজকে, এই যে আমাদের যেটা পাইলাম, কি পাইলাম বলো তো, আমাদের এই সাইডে আমি লিখি, দেখো একটা মার্ক দিয়ে, দেখো আমি পেয়েছি সোমবার, তাই না? এই যে সোমবার, এই সোমবারটা কি, এই সোমবারটা হচ্ছে আজকে। তাহলে আমার লাগবে কি, গতকাল। গতকাল মানে কি, সোমবারের আগের দিন মানে কি বলতো, গতকাল। ঠিক আছে, তাহলে গতকাল মানে কি, সোমবারের আগের দিন কি পাবো, রবিবার পাবো। এটা কি গতকাল, এটা পেলাম কি গতকাল। এবারে গতকালের 3 দিন আগে, গতকালের 3 দিন আগে, তাহলে গতকালের 3 দিন আগে আমি ব্যাকে যাব। তাহলে রবিবার, এর নিচে আসলে কি হবে, শনিবার আসবে। তারপরে কি আসবে বলতো, তারপর আসবে শুক্রবার, তারপর আসবে কি বৃহস্পতিবার, তারপর আসবে কি বুধবার। তাহলে আমাদের কি বলছে, এই যে এটা গতকাল। এবার গতকালের 3 দিন আগে, তাহলে 1 2 3, এই 3 দিন কি আগে, তাহলে কি 3 দিন আগে কি পাচ্ছি বলতো, 3 দিন আগে পাচ্ছি আমি এই যে এখানে বুধবার, 3 দিন আগে কি পাচ্ছি, বুধবার। ঠিক আছে, এই যে গতকাল পাইলাম কি রবিবার, তাহলে গতকালের 3 দিন আগে, তাহলে 1 2 3, এই 3 দিন আগে কি ছিল, বুধবার ছিল। তাহলে এই বুধবারটা হবে আমাদের আনসার। ঠিক আছে, বুধবারটা হবে উত্তর। তাহলে তোমাকে বুঝতে হবে কথা, যে আজ থেকে, আজ থেকে মানে কি, ওই দিনটা সহ পরের দিন, পরের 3 দিন, ওই দিনটা বাদ দিয়ে পরের 3 দিন। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখো, আজ থেকে 3 দিন পর শনিবার, আজকে থেকে 3 দিন পর শনিবার, একই টাইপের প্রশ্ন। আজকে থেকে 3 দিন পর যদি শনিবার হয়, তাহলে গতকালের 2 দিন আগে কত, সমস্যা নাই। তাহলে শনিবার কি আমাদের আজকে থেকে 3 দিন পর পর দেওয়া আছে। তাহলে আমি কি করবো, শনিবারে কি করবো, বর্তমানের জন্য ব্যাকে যাব, তাই না? তাহলে দেখো শনিবার, শনিবার আগে কি হচ্ছে, শুক্রবার, শুক্রবারের আগে কি পাবো, বৃহস্পতিবার, তার আগে কি পাবো, বুধবার। কয়দিন আগে বলছে, 3 দিন আগে, 3 দিন পর শনিবার, তাহলে আমি কি 3 দিন আগে যাব, 1 2 3, তাহলে এর আগে কি হবে, মঙ্গলবার। এই যে মঙ্গলবার, এটা হচ্ছে আমার কি বলতো, মঙ্গলবারটা হচ্ছে আজ, মঙ্গলবার কি হচ্ছে আজকে, আজকের বার। ঠিক আছে, তাহলে তুমি যখন আজকের বার পেয়ে যাবা, আজকের বার যখন তুমি পেয়ে যাবা, তখন তুমি কি ইজিলি গতদিন বের করতে পারবে না? তাহলে দেখো আজকে যদি মঙ্গলবার হয়, আজকে যদি মঙ্গলবার হয় আজ, তাহলে এর কি গতদিন কি ছিল, গতদিন ছিল হচ্ছে সোমবার, গতদিন কি ছিল, সোমবার। এটা কি, এটা হচ্ছে গতদিন, গত দিন। তাহলে এর কি বলতো, গত দিনের 2 দিন আগে, তার মানে এটা কি হবে, রবিবার। তারপরে কি হচ্ছে, শনিবার। ঠিক আছে, গত দিনের 2 দিন আগে, 2 দিন আগে, 2 দিন আগে মানে কি, 2 দিন গেল, এর পরের দিন বা এর আগের দিন কি ছিল, শুক্রবার। ঠিক আছে, শুক্রবার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, শুক্রবার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, শুক্রবার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে সময়টা একটু মনোযোগ দিয়ে দেখবা,
কোনটার পরে কি, তাহলে তোমাকে যদি আজকের দিন, পরের দিন, আগামী দিন এই টাইপ তারিখগুলো দেওয়া থাকে, আগামীকাল বা 3 দিন পরে, তার মানে কি তুমি ভবিষ্যতে চলে গেছো, তোমাকে প্রেজেন্টে আনতে হলে কি ব্যাকে আসতে হবে, যতদিন পর তুমি ততদিন আগেরটা নিবা, ঠিক আছে। আবার যতদিন আগে বলবে তুমি ঠিক ততদিন পরে নিবা, ঠিক আছে। এই যে গতকালে 2 দিন আগে, এটা তো পাস্ট, বর্তমানের জন্য যাচ্ছে না, আমি যখন বর্তমানটা বের করবো তখন, কিন্তু এটা গতকালে 2 দিন আগে, তার মানে কি আগেই যাবো, বাস আজকে থেকে আগে যাবো, ঠিক আছে। যখন আজকের দিনটা বের করবো তখন আমরা কি আগে পিছে করব। এবার দেখো গতকালের আগের দিনের পরের, এটা একটু কমপ্লেক্স আছে, প্রশ্নটা একটু বুঝতে হবে। গতকালের আগের দিনের, গতকালের আগের দিন, তাহলে গতকাল যে ছিল, এই যে গতকাল, এটা কি বলতো গতকাল, ঠিক আছে। তাহলে গতকালের আগের দিন, তাহলে গতকালের কি আগের দিন, এটা হচ্ছে আগের দিন, আগের দিন। তাহলে গতকালের আগের দিনের পরের আগের দিন, তার মানে এই যে এটার আবার আগের দিন, ঠিক আছে। আগের দিন হলো মঙ্গলবারের চতুর্থ দিন, তাহলে মঙ্গলবারের পরে চতুর্থ দিনটা কি, এটা আমরা দেখি। মঙ্গলবারের পরে চতুর্থ দিনটা কি হবে বলতো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ঠিক আছে। তাহলে মঙ্গলবারের পরের চতুর্থ দিন, চতুর্থ দিন, পরের চতুর্থ দিন, চতুর্থ দিন পরে না, ঠিক আছে, পরের চতুর্থ নাম্বার যে দিন ওইটা, 1 2 3 4, চতুর্থ নাম্বার দিন কি হচ্ছে শনিবার। তাহলে এই যে চতুর্থ দিন, এটা আমি কি পেলাম, এটা পেলাম হচ্ছে শনিবার, এটা কি পেলাম, এটা পেলাম হচ্ছে শনিবার। চতুর্থ দিনটা কি পেলাম, চতুর্থ দিনটা পেলাম হচ্ছে শনিবার, ঠিক আছে। এই শনিবারটা কি নির্দেশ করছে, গতকালের আগের দিন, তার আগের দিন, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের শনিবার, এটা হচ্ছে আমার কি শনিবার, শনিবার, ঠিক আছে। তাহলে আমি কি যাব, এদিকে যাব না, তাহলে ব্যাকে যা, এদিকে হচ্ছে আগের দিন, তাহলে গতকালের জন্য যাইতে কি যোগ করতে যাবো না, শনিবার, এটা কি পেলাম রবিবার, রবিবার। এরপরে কি বলতো সোমবার, এই যে সোমবার, এই সোমবারটাই হচ্ছে আমাদের আজকের বার, এই সোমবারটাই হচ্ছে আজকের বার, ঠিক আছে। তাহলে গতকালের আগের দিনের পরের আগের দিন হলো মঙ্গলবারের চতুর্থ দিন, তার মানে 2 দিন ব্যাকে যাবে, শনি রবি 2 দিন পরে যে 3 দিন, সোমবার, এই সোমবারের দিনটা হচ্ছে আমাদের আজকের বার, সোমবার, এই সোমবারটাই হচ্ছে আমাদের আজকের বার, ঠিক আছে। তাহলে মঙ্গলবারের পরের চতুর্থ দিনটা কি হচ্ছে, গতকালের, গতকাল দিলাম, গতকাল মনে করো আজকে যদি এক্স, আজকে যদি মনে করো, আজকে ধরে নিলাম আমি একটা দিন, ঠিক আছে, আজকে ধরে নিলাম হচ্ছে মনে করো শুক্রবার, শুক্রবার, তাহলে আগের দিনটা কি ছিল গতকাল, গতকাল মানে কি ছিল বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবার। এবার গতকালের আগের দিনের, আগের দিনের, আগের দিনের পরের আগের দিন হলো, তাহলে পরের আগের দিন, এর আগে একদিন যাবে, তার আগের দিন, ঠিক আছে। তাহলে এখানে চলে আসবে কি বলতো, বৃহস্পতি, এখানে তোমার হচ্ছে শুক্র, বৃহস্পতি, বুধ, এভাবে চলে আসবে। তো 3 দিন, মাঝখানে 2 দিন গ্যাপ থাকে, 3 নম্বর দিনটা হবে আমাদের আজকের দিনটা, ঠিক আছে, ব্যাকে আসবে এভাবে। তাহলে আজকের দিনটা কি হচ্ছে সোমবার। দেখো কোন তারিখে কি বার ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, কোন তারিখে কি বার ছিল, খুবই ইজি। তো এটার জন্য তোমাকে 2টা কন্ডিশন লাগবে, আমাদের 2টা সূত্র থাকবে, ঠিক আছে। তার মধ্যে তোমাকে লিপ ইয়ার কি জানতে হবে, লিপ ইয়ার মানে কি বলতো, লিপ ইয়ার এটা গুরুত্বপূর্ণ, লিপ ইয়ার, লিপ ইয়ার যেই বছরকে 4 দ্বারা, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 4 দ্বারা কি বলতো নিঃশেষে বিভাজ্য বছর, বিভাজ্য বছর। তাহলে যে বছর নিঃশেষে 4 দ্বারা বিভাজ্য হয় সেটাই কি বলতো লিপ ইয়ার। যেমন আমি যদি বলি 2000 সাল, দেখো এটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো না, এটাকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কি নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে কি এটা লিপ ইয়ার সাল, ঠিক আছে। তাহলে দেখো আমাদের তারিখ নির্ণয়ের জন্য 2টা কন্ডিশন লাগবে, একটা হচ্ছে 2000 থেকে 2099, আর একটা হচ্ছে 1900 থেকে 1999। সূত্র সেম, সূত্রটা আমরা দেখি আগে, এটা হচ্ছে আমাদের সূত্র, মেইন সূত্র, গুরুত্বপূর্ণ। দেখো এখানে a + b + c ডিভাইড বাই 7। আচ্ছা a + b + c দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে a + b তিনটার যোগফল, তাহলে এটা কি, এ হচ্ছে যেই সাল তোমাকে বের করতে বলে, যেই সালের তারিখ। দেখো আমাদের একটা নিচে প্রশ্ন দিছি না, 2015 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে ওই একই বছর, একই বছর 31শে মে, তাহলে একই বছর মানে কি যে 2000 তোমাকে 15 সালের, হ্যাঁ 2015 সালের 31শে মে কি বার ছিল এটা বের করতে বলছে। তো যেই সাল বের করতে দিবে ওই সালের লাস্ট 2 ডিজিট, দেখো তো এখানে 2 ডিজিট কত, 15 না, এই 15 লাগবে, ঠিক আছে। তাহলে এ দ্বারা কি বোঝায়, যেই তারিখ বের করতে বলবো ওখানে যে সাল থাকবে ওই সালের শেষ 2 ডিজিট, ঠিক আছে। আর বিটা কি বলবো, বিটা হচ্ছে এই যে 2015 যেই সাল তুমি বের করবা, যেই সালের তারিখ বের করবা, এই যে এখানে কোন সালের তারিখ, 2015 সালের তারিখ, এই 2015 সাল পর্যন্ত, এই যে কোন ডিকেডে বলতো, এই যে 2000 ডিকেড না, মানে কোন শতাব্দী, আমরা এই 2000 শতাব্দী, তো এই 2000 শতাব্দী, 2000 থেকে 2015 পর্যন্ত,
2000 থেকে 2015 পর্যন্ত কতগুলো লিপ ইয়ার গেছে তার সংখ্যা হচ্ছে বি, কতগুলো লিপ ইয়ার গেছে তার সংখ্যা আমরা ইজিলি বের করতে হবে। দেখো এই যে 2000 লিপ ইয়ার, তারপর কি বলতো 2004 লিপ ইয়ার, তারপর কি 2008 লিপ ইয়ার, তারপর 2012 লিপ ইয়ার, এগুলা কি 4 বছর অন্তর অন্তর কি লিপ ইয়ার পাওয়া যায়, 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার পাওয়া যাবে। তাহলে এই যে 2000 থেকে 2012 পর্যন্ত, 2012 পরে কত বলতো 2016, তাহলে এই 2015 পর্যন্ত কটা লিপ ইয়ার পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ 2015 থেকে ছোট, ঠিক আছে। এখানে মনে করো যদি 2016 থাকে ওইটা নেওয়া যাবে না, মানে এর আগে কয়টা লিপ ইয়ার গেছে, মনে করো আমি 2016 সালের বের করব তারিখ, তাহলে 2016 এটা তো নিজেও তো লিপ ইয়ার, এটা কি ধরা যাবে না, এর আগে যারা আছে, এর আগে যারা থাকবে, ঠিক আছে, আগে যারা থাকবে তাদের সংখ্যা নিব, ঠিক আছে। তাহলে 2015 আগে 2000 থেকে 2015 মানে কি 2000 শতাব্দীতে না, তাহলে এই 2000 থেকে 2015 পর্যন্ত যতগুলো লিপ ইয়ার তার সংখ্যা হচ্ছে বি। ওকে, এবার সি হচ্ছে যেই তারিখ বের করতে বলছে ওইটা ওই বছরের কততম দিন, ওইটা ওই বছরের কততম দিন, এটা হচ্ছে সি। তো এই তিনটা যখন বের করে ফেলবা তখন কি তিনটা যোগফল করে 7 দিয়ে ভাগ করে দিবা। এ আর বি তুমি ইজিলি বের করতে পারবা, সমস্যা হবে সি বের করতে গিয়ে, ঠিক আছে, যে 31শে মে কি বার এটা বের করতে হবে, ঠিক আছে। যেমন আমি দেখো প্রথমে এটা যদি অ্যান্সার করি, এটার যদি অ্যান্সার করি তাহলে সলিউশনটা কি হবে দেখো তো 15, শেষ দুই ডিজিট, প্রথম শর্ত কি a প্লাস বি প্লাস সি ভাগ 7, এ কি যেই বছর বের করবো লাস্ট দুই ডিজিট কত 15 যোগ, তারপর কি করতে হবে বি ওই সালের আগে ওই শতাব্দীতে যতটি লিপ ইয়ার আসছে, কয়টা লিপ ইয়ার দেখো তো 2000, 2004, 2008, 2012 এই পর্যন্ত না, তারপর তো 16, 2015 বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটা দুইটা তিনটা চারটা আসে, তাহলে এখানে 4 হবে যোগ 31শে মে, তাহলে 31শে মে টোটালটাই লাগছে তাই না, তাহলে জানুয়ারির 31 দিন, ফেব্রুয়ারি কত 28 দিন। এবার মনে রাখবা এই যে ফেব্রুয়ারি, লিপ ইয়ারে ফেব্রুয়ারি কত দিন হয়, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনে, ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন, ঠিক আছে, 29 ডেজ, ঠিক আছে। তাহলে এখানে কয় দিন পাওয়া যাবে 366 দিন, ঠিক আছে। লিপ ইয়ারে কি পাওয়া যাবে 366 দিন, এবং ফেব্রুয়ারি দেখবা যে ম্যাথ করার সময় দেখবা যে ওই সালটা লিপ ইয়ার কিনা, 15 কি লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারি কত 28, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কত, মার্চ হচ্ছে 31শে, মার্চ, এপ্রিল, এই যে মের কত তারিখ 31 তারিখ, তার মানে আমি 31 দেবো, যোগ করে দিবা। তাহলে দেখো এই যে 1 আর এই যে এখানে এক্সট্রা 1 দুইটা যোগ এটার সাথে দিলে কি 30 হয়েছে না, তাহলে এই পর্যন্ত আমি কত পাইলাম, এই পর্যন্ত পাইলাম হচ্ছে 90। তারপরে দেখো এই 30 কত, 90 আর 30 যোগ করলে কত 120, তার সাথে আবার 31 যোগ করলে 151, তাহলে আমি এখানে পাইলাম 151, ঠিক আছে। তাহলে এই যে তাহলে 31শে মে এটা আমাদের এই 2015 সালে কততম দিন, 151তম দিন, ঠিক আছে। তাহলে এই যে 151 দিয়ে দিলাম, এবার যোগ করে ফেলো, 4 আর 1 কত 5, 5 আর 5 10, 10 এর 0 হাত থাকে 1, 5 আর 1 6 আর 1 10 7, ঠিক আছে। তারপর কত এই যে 170, এবার এই 170 কে আমরা কি করব 7 দিয়ে ভাগ করে দেব, দেখো 170, ঠিক আছে, 7 দিয়ে ভাগ করলে কত হয়, সরি 7 দুগুণে 14 তাই না, তাহলে 7 দুগুণে 14, এই যে 14 লিখলাম, ভাগ শেষ কত থাকলো দেখো নিচে দিয়ে কত আসলো 30, 30 কে 30 এর মধ্যে কয়বার যায় দেখো 4 7 28, 4 7 28, তাহলে কত থাকলো ভাগশেষ কত থাকলো 2, ভাগশেষ কত থাকলো 2, এই যে 2, এই যে ভাগশেষটা থাকবে, এই ভাগশেষ নিয়ে আমার এবার কাজ, ভাগশেষ নিয়ে আমার নির্ধারণ হবে এখানকার তারিখ, দেখো এখানে 1 2, এখানে হবে 3 এবং এখানে হবে হচ্ছে 4, ঠিক আছে। এই যে তুমি 2000 থেকে 2029 তারিখের মধ্যে আসে না, যদি ভাগশেষটা দেখো, ভাগশেষটা যেটা পাবো এটা আমাদের বার নির্দেশ করে, এটা কি করে, এটা হচ্ছে বার নির্দেশ, এটা হচ্ছে বার নির্দেশ, ভাগশেষটা কি করে বার নির্দেশ। দেখো এই যে দেখো আমি কোড লিখে রাখছি না, এই যে শনি মানে 1, রবি মানে 2, সোম মানে 3, মঙ্গল মানে 4, এভাবে মঙ্গল বুধ মানে 5, এভাবে যদি শুক্রবার যখন আসবে তখন কি হবে 0 আসবে, শুক্রবারে যায় কি হবে 0 হবে। তার মানে 2000 থেকে 2099 পর্যন্ত এটা শুরু কার দিয়ে, শনিবার দিয়ে শুরু, শনিবার দিয়ে, অর্থাৎ শনিকে 1 ধরবো। এবার যখন তোমার যেই সাল বের করে দিতে ওটা যদি 1900 থেকে 1999 এর মধ্যে হয়, তাহলে সোমবারকে আমরা 1 ধরবো, কি করব সোমবারকে আমরা 1 ধরবো, ঠিক আছে। এভাবে সোমবার, এই রবিবার এটা সমান কত 0 আসবে, ঠিক আছে, এটা সমান 0, রবিবার সমান কি আসবে 0, অর্থাৎ 6 পর্যন্ত যাবে, 7 নম্বরে যেটা আসবে সেটা থাকবে 0, ঠিক আছে, 7 নম্বর যেটা থাকবে সেটা কি থাকবে 0, বুঝতে পারছো। তাহলে দেখো শনি 1, রবি 2, সোম 3, মঙ্গল 4, তাহলে আমরা 2000 থেকে 2099 কি শনি থেকে 1 ধরবো, আর 1900 থেকে 1999 কি সোমকে 1 ধরে তারপর কাউন্ট করবো, ঠিক আছে। সোমবার 1, মঙ্গলবার 2, বুধ থাকলে 3, এভাবে, ঠিক আছে, একটা করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কত কোড পাইছি 2 না, তাহলে এটা কি 2000 সালের মধ্যে 2000 শতাব্দীতে আছে, তাহলে 2 দ্বারা কি বোঝাচ্ছে, 2 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের রবিবার, কারণ কি আমরা 1 দিয়ে বোঝাছিল শনিবার থেকে শুরু হয়েছে 1 দিয়ে, তাহলে এটা হচ্ছে রবিবার। তো এইভাবে ইজিলি আমরা বের করতে পারবো। তো আমরা 2-3টা আরো করেছি, সেগুলো দেখলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে 1994 থেকে 1 ডিসেম্বর
বৃহস্পতিবার হলে 1995 সালের ওই একই তারিখ মানে কি 1 ডিসেম্বরে, আসলে একই তারিখ বোঝাচ্ছে কি যে 1995 সালের আমাদের 1 ডিসেম্বর, এইটা আসলে কি বার ছিল এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি আমাদের দেখতে হবে যে এটা কোন শতাব্দীর মধ্যে আছে। দেখো আমাদের তারিখটা দেওয়া আছে কত, 1900 থেকে 1999, ঠিক আছে, 1900 থেকে 1999 এই শতাব্দীর মধ্যে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম যেই সাল বের করতে বলছে ওই সালের লাস্ট 2 ডিজিট নিব, যে 95 নিলাম, যোগ। এবার কাজ হচ্ছে কি যে এই শতাব্দী অর্থাৎ 1900 থেকে 1995 পর্যন্ত কতগুলো লিপ ইয়ার গেছে, 1900 থেকে 1995 পর্যন্ত কতগুলো লিপ ইয়ার গেছে তার সংখ্যা বের করতে হবে। তো এটা আমাদের ধারা হিসেবে ব্যবহার করতে পারি। দেখো 1995 এর আগে কোনটা লিপ ইয়ার, 1992, এটা হচ্ছে আমাদের শেষ পদ। আর প্রথম পদ কত, এই যে 1900টাও কিন্তু আমাদের লিপ ইয়ার, তাহলে এটা হচ্ছে প্রথম পদ এবং এটা হচ্ছে শেষ পদ, এর ডিফারেন্স কত করে, 4 করে বাড়ছে, তাই না, 4 করে বাড়ছে, তাহলে আমরা পদ সংখ্যা কিন্তু বের করতে পারি। তাহলে পদ সংখ্যা কত হয় বলতো, এই যে পদ সংখ্যা কত হয় আমরা জানি, প্রথম শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, ডিভাইড বাই হচ্ছে 4 যোগ হচ্ছে 1, ঠিক আছে, হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু কয়টা লিপের এটা বের করতে পারবো, কয়টা লিপের বের করতে, দেখো 92 থেকে 1900 বাদ দিলে মানে কত, 92 ভাগ 4 কত, 92 ভাগ 4 23, ঠিক আছে, 23 আর এই যে যোগ 1 তার মানে কত, 24। এই 24টা লিপ ইয়ার গেছে হচ্ছে 1900 থেকে 1995 পর্যন্ত 24টা লিপ ইয়ার আসছে, ঠিক আছে, তাহলে আমাদের 24 হচ্ছে যোগ। তারপরে দেখো আমাদের বের করতে হবে কি 1 ডিসেম্বর, এটা 1995 সালের কততম দিন, তাহলে 1995 তো লিপ ইয়ার না, তাহলে এটা কত হচ্ছে 365 দিন আমি পাচ্ছি, তাই না, 365 দিন। তাহলে ব্যাকে যেহেতু আসছি 1 ডিসেম্বর, তাহলে ডিসেম্বর কত 31 দিনে হয়, তাহলে 31 দিন থেকে একদিন বাদ মানে 30 দিন, তাহলে আমাদের 365 থেকে 30 দিন বাদ দিলে আমরা কি পাবো, 1 ডিসেম্বরের কততম দিন এটা বের করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার এটা কত হচ্ছে 335 দিন, 335 দিন, তার মানে হচ্ছে 1995 সালে 335তম দিন হচ্ছে আমাদের কি 1 ডিসেম্বর, ঠিক আছে, তাহলে এখানে যোগ হয়ে যাবে 1 335। তো এটা যে যোগফল, এই যোগফলটা আমরা পাবো, দেখো 5 আর 4 9, 9 আর 5 যোগ করলে কত 14, 14 4 হাত থেকে 1, 3 আর 2 যোগ করলে 5, 5 আর যোগ করলে কত 4, 4 আর এখানে 5, আবার হাতে থাকলো 1, তাহলে 3 আর 1 4, 454 হইলো আমাদের যোগফল। আমাদের এবার কাজ কি, যোগফলকে 7 দিয়ে ভাগ, তাহলে যোগফলকে আমরা কি করব 7 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করে যেটা হবে দেখো 6 7 42, তাহলে এখানে আমি 42 পাবো, এটা বিয়োগ করলে কত 34, ঠিক আছে, তাহলে এটা কত 6 7 42, তাহলে 5 7 35 যাচ্ছে না, 6 7 42, 4 7 কত 28, 4 7 28, আর এখানে কত 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, এখানে দাঁড়াও একটু হিসাব এখানে আমাদের এটা 454 হয়েছে, 454কে আমরা কি করবো 7 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো 42, এখানে দেখো 3 34, ঠিক আছে, তাহলে 30 এর কাছাকাছি কোনটা হচ্ছে 5 7 35, 6 7 42, 35 তো আমাদের লাগবে কত 4 7 28, তাহলে এই যে 4 নিলাম আর এখানে কত 4 7 28, ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত থাকে দেখো তো 6 থাকে। এখন কথা হচ্ছে যে এটা আমাদের কি 1900 থেকে 1999, তাহলে আমরা এখানে কি ধরবো, এখানে আছে সোমবারকে আমরা 1 ধরবো না, এই যে সোম এটা কত, এটা হচ্ছে 1, তাহলে 1 ধরে 6 নম্বরে কি হচ্ছে সেটা দেখো, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে আমাদের 6 নাম্বার কি হচ্ছে শনি, তাহলে এই যে 6 নাম্বার হচ্ছে শনি, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, শনির জন্য কি হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, আর রবির জন্য কি হবে, রবির জন্য হবে 0, ঠিক আছে। তো পরবর্তী পার্টে যাই, পরবর্তী প্রশ্ন দেখো 2016 সালের 1 জানুয়ারি শুক্রবার হলে ওই একই বছর 30শে জুন কত। দেখো 2016 এটা কিন্তু লিপ ইয়ার, তো কোনটা লিপ ইয়ার আর কোনটা লিপ ইয়ার না এটা তোমাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। কারণ লিপ ইয়ারে কত, লিপ ইয়ারে তোমার এটাতে পাবো আমি কত 366 দিন, 366 দিন পাবো, কারণ কি ফেব্রুয়ারি মাস হবে কি 29 দিনে, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি লাস্ট 2 ডিজিট নিব, তাহলে লাস্ট ডিজিট কত 2016 নিব, যোগ কতটি লিপ ইয়ার গেছে 2000 থেকে 2016 পর্যন্ত, 2016 কিন্তু নিজের লিপ ইয়ার, বাট 2016 নিজে নেওয়া যাবে না, তার আগ পর্যন্ত কতটি লিপ ইয়ার হয়েছে, তাহলে দেখো 2000 2004 2008 2012, টোটাল কত পাচ্ছি আমরা, টোটাল 4টা লিপ ইয়ার আমরা পাইলাম 2016 পর্যন্ত, মানে 16 আগ পর্যন্ত, ঠিক আছে, 16 আগ পর্যন্ত, তাহলে কত হলো 4টা, যোগ এবার এই যে আমাদের 30শে জুন এটা কততম দিন, তাহলে দেখো আমরা প্রথমে পাবো জানুয়ারি 31 দিন, তারপরে দেখো আমরা পাবো হচ্ছে 29 দিন ফেব্রুয়ারি, তারপর আবার পাবো কত 31 দিন মার্চ,
তারপর এপ্রিল আবার কি 30 দিন, এপ্রিল, মে পাবো আবার 31 দিন, জুন পাবো আবার 30 দিন। ঠিক আছে, তো এইটা যোগফল আলটিমেটলি আমরা কততম দিন এটা পেয়ে যাবো, 30 জুন কততম দিন এটা আমরা যোগ করলে পেয়ে যাবো। তাহলে 6টা দিন, তাই না? তাহলে 3 6 18 180, আর এক্সট্রা দেখো তুমি কত পাচ্ছ, এই যে 1 আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এইটার দুইটা যোগফল কত, 60 হয়ে গেল। তাহলে 60 আর এই যে 30, 9 90, 90 আর 30 কত, 100, 90 30 120, 120 আর এই যে তোমার দেখো 31 আর 31 60, তাহলে 120 আর 60 এখানে আমরা হিসাব করে ফেলবো, তাই না? এখানে হচ্ছে 62, ঠিক আছে, 120 আর 62, তাহলে টোটাল কত হলো 182। তো তুমি 182তম দিন হচ্ছে 30 জুন। ঠিক আছে, তোমার এই যে এই দুইটা বের করা এতটা ইজি, মানে কঠিন হবে না। তোমার এই যে কততম দিন এটার জন্য তোমাকে একটু হিসাব করতে হবে, এবং এটা অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে বুঝে করবা। ঠিক আছে, কোনটা 31 মাস, কোনটা আবার যে লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি আবার 29 দিন ধরতে হবে। ঠিক আছে, তো এখানে কত হলো আমাদের 182, 182। তাহলে এটা যোগ করব, যোগ করে কি করব, 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 16 আর 4 যোগ করলে কত, 20, 20 আর 8 182 মানে কত, 202। তো তোমার কাজ কি, 202কে কি করা, 7 দিয়ে ভাগ করা। তাহলে 7 দিয়ে যদি ভাগ করে দিই, 7 দুগুণে 14, তাহলে এখানে পেলাম কত আমরা 14, এই যে 6 6 আর এই যে তোমার হচ্ছে 2, ঠিক আছে, 62। তাহলে 6 7 7 7 49, 7 7 7 8 56, 7 8 7 হয় 6 নং 63, যেটা বেশি হয়ে যায় তাহলে কি 8 দিয়ে যাবে, তাহলে 7 8 56, তাহলে তোমার এটা কত হচ্ছে 6। তাহলে এটা দেখো কত শতাব্দীর মধ্যে আছে, 2000 থেকে 2099। তাহলে 6 কি হবে, আমাদের শনিবার থেকে শুরু হবে কত, 1, শনিবার থেকে শুরু হবে 1। ঠিক আছে, তাহলে দেখো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে বৃহস্পতির জন্য আমরা কত পাচ্ছি, বৃহস্পতির জন্য আমরা পাচ্ছি এই যে 6। তাহলে এই যে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো সালের যে কোনো তারিখটা কিন্তু বের করতে পারবো যে কি বার ছিল। এবার আসো 2014 সালের 1 জানুয়ারি বুধবার হলে ওই একই বছরে 3 জুন কি বার হবে, তাহলে সালটা কত, 2014। তাহলে 2014 আগে মানে 12 পর্যন্ত লিপ ইয়ার কয়টা আছে, 4টা। ঠিক আছে, এটা কিন্তু লিপ ইয়ার না, তাহলে এটাকে 365 দিন আমরা পাবো, যেটা ফেব্রুয়ারি 28 দিন হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ কি, শেষ দুই ডিজিট 14 যোগ 2014 পর্যন্ত লাস্ট কত, তার আগের লিপ ইয়ার হচ্ছে 12, তাহলে 12, তাহলে দেখো 4 2000 2004 2008 2012, তাহলে কত হচ্ছে আমাদের টোটাল কয়টা হচ্ছে, 4টা লিপ ইয়ার আমরা পাচ্ছি, তাই না? তাহলে 4টা লিপ ইয়ার, এখানে 4 যোগ এই যে 3 জুন, এটা আলটিমেটলি কততম দিন এটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো 31 জানুয়ারি, এই যে ফেব্রুয়ারি, এই যে হচ্ছে মার্চ, এই যে তোমার হচ্ছে এপ্রিল, আর এই যে মে, মের পরে কত জুন, জুনের কয়দিন গেছে, 3 দিন, এটা যোগ করতে হবে। তাহলে দেখো এই যে 1 আর এই যে 1, দুইটা আমি 28 কে দিয়ে দিলাম, তাহলে কত হলো, এই তিনটা মিলে কত, এই তিনটা মিলে 90 হয়ে গেল। ঠিক আছে, 90, 90 30 কত, 120, 120 আর 31 কত, 151, 151 আর 3 কত, 154 আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের 3 জুন কত, 154তম দিন। তাহলে এই যে 154তম দিন, এটার যে যোগফল হবে, যোগফলকে 7 দিয়ে ভাগ, তাহলে 4 4 কত, 8, 8 4 কত, 12, 2 হাত থেকে 1 5 আর 1 6 আর 1 7 7, আর এই যে 1 172। ঠিক আছে, দেখো হিসাব ঠিক আছে কিনা, 28 না একটু বাড়বে, তাই না? এখানে 1 8 182 হবে মনে হয় নাকি, না ঠিকই আছে। তাহলে এই হলো মনে হয় আমাদের যোগফল, যোগফলকে আমরা কি করবো এবার 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, 172 ভাগ 7, তার মানে ভাগ করলে কত, দুইবার যায়, তাহলে এখানে হচ্ছে 14, তাহলে দেখো 3 32। ঠিক আছে, তাহলে এখানে কত, কয়বার যাবে, 3 7 21, 4 7 28, তাহলে 4 বারই যাচ্ছে, তাহলে 4 7 কত, 28, তাহলে এখানে কত হলো 4। তাহলে আমাদের এটা কত শতাব্দীর মধ্যে আছে, 2000 থেকে 2099। তাহলে 4 এর জন্য কি হবে বলতো, শনির জন্য আমি কি পাবো 1, রবির জন্য পাবো কত 2, তাহলে শনি রবি সোমের জন্য কত 3, আর যে মঙ্গলের জন্য কত পাবো 4। তাহলে আমাদের রেজাল্ট কত হচ্ছে, ডি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব ইজিলি বের করতে পারবো। এবার দেখো 2010 থেকে 2009 এই পর্যন্ত কতগুলা লিপ ইয়ার ছিল, ওই যে প্রথম পদ আর শেষ পদ বের করবো, পদ সংখ্যা হিসাব করে বের করবো। ঠিক আছে, তাহলে দেখো 1910 তো লিপ ইয়ার না, 1910 থেকে 1910 এটা থেকে কত আমাদের 2009, তাহলে আমাদের লিপ ইয়ার ব্যালেন্স করতে হবে। তাহলে 1910 এর পরে লিপ ইয়ারটা কত হচ্ছে, 1910 এর পরে লাস্ট প্রথম লিপ ইয়ার হচ্ছে 1912। ঠিক আছে, 1912। আচ্ছা, এরপরে দেখো 2009 তো লিপ ইয়ার না, তাহলে আগ পর্যন্ত বাউন্ডারি দিতে হবে কি, লিপ ইয়ার পর্যন্ত, লিপ ইয়ার টু লিপ ইয়ার। তাহলে 2009 লিপ ইয়ার কত হচ্ছে, তার আগের লিপ ইয়ার কত, 2008। তাহলে এই দুইটার মধ্যে পদ সংখ্যা বের করতে, তাহলে আমরা হিসাব কি জানি যে শেষ পদ, শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, 1900 কত, 1912 ডিভাইডেড পার্থক্য কত, 4 করে বাড়ছে যেহেতু লিপ ইয়ার,
এখানে আমরা যোগ 1, ঠিক আছে। তাহলে দেখো ক্যালকুলেশন করো, তাহলে এখানে কত হচ্ছে দেখো তো 2 8, তাহলে কত হচ্ছে বিয়োগফল কত 6, আর এখানে 1 আর 10, তার মানে কত 9, ঠিক আছে। তাহলে 9 হবে 96 বছর, ঠিক আছে। 96 বছর ভাগ 4 যোগ 1, তাহলে এখানে আমরা পাবো কত 24 পাবো, 24 যোগ 1, তার মানে কত 25 বছর। তাহলে 25 বছর কি হবে লিপ ইয়ার, বা 25টা লিপ ইয়ার আছে, ঠিক আছে। কতগুলা লিপ ইয়ার আমাদের 25টা লিপ ইয়ার আছে, ঠিক আছে। কয়টা লিপ ইয়ার 25টি লিপ ইয়ার আছে। তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে। পদ সংখ্যাটা বের করা খুবই তোমার জন্য মানে গুরুত্বপূর্ণ। তোমাকে যে এরকম 1995 দেওয়া যাবে পদ সংখ্যা বের ছাড়া তুমি কিন্তু আবার ইজিলি বের করতে পারবে না যে কয়টা লিপ ইয়ার আছে, ঠিক আছে। তাহলে প্রথম লিপ ইয়ার শেষ লিপ ইয়ার কোনটা হচ্ছে এটা বাউন্ডারি করে পদ সংখ্যা দিয়ে ভাগ করে দিবা, পদ ডিফারেন্স দিয়ে ভাগ করে দিবা, যোগ 1। এবার আসো বয়স নির্ণয় সংক্রান্ত, ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ, বয়স কিভাবে নির্ণয় করতে হয় মাঝে মাঝে আসে, এটা জাবিতে আসা প্রশ্ন। তো তোমার মামার জন্ম তারিখ দেওয়া আছে এটা, তাহলে এত তারিখে তার বয়স কত, তার মানে আমরা কি বর্তমান বয়স থেকে আদি জন্ম সাল এটা বাদ দিই, তাই না। তাহলে আমাদের দেখো হিসাব কি করতে হবে, 23/09 ইন্টু 2018, এটা সালের হিসাব, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে তারিখ, মাঝখানে একটা মাস, তাহলে এটা কত 17, তারিখের নিচে তারিখ, মাসের নিচে মাস, তাহলে এটা কত 4, এটা হচ্ছে কত 1972। দেখো বছর যদি আমি হিসাব করি, তাহলে এখানে 8 থেকে 2 বাজলে কত থাকে 6, দেখো 11 আছে 7, তাহলে 7 থেকে 11 মানে ছোট, তাহলে 11 থেকে 7 বাজলে কত 4, আর যাচ্ছে যাচ্ছে না, আচ্ছা তাহলে এদিকে গেল না। এবার দেখো উপরে আছে 9 আর নিচে আছে কত 4, তাহলে এটা 46 কিন্তু বছর, তাই যে 9 আর 4 বিয়োগ করলে কত থাকে 5 মাস। এবার দিনের হিসাব করো, 23 আছে, উপরে 3 আর নিচে 4, তার মানে 13 থেকে 7 বাজলে কত থাকে 6, আর ছিল 1, এটা দিলাম, তাহলে 11 কে 0, তাহলে 6। দেখো কি হচ্ছে তাহলে আলটিমেটলি 46 বছর, 46 বছর কয় মাস 5 মাস, 5 মাস কয় দিন 6 দিন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 46 বছর 4 মাস না 5 মাস 6 দিন, এটা কত এ নাম্বারের রাইট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আমরা বয়সগুলা বের করব। তাহলে আমাদের কি বর্তমান বয়স থেকে জন্ম তারিখ বাদ দিলেই তুমি কি পাবা, বয়সটা পেয়ে যাবা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী, এটার থেকে অনেক প্রশ্ন আসছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক প্রশ্ন আমরা দেখছি এখান থেকে আসে। তো প্রথম কথা দেখো, বৃত্ত না, ঘড়ির একটা কি বৃত্ত না, তাহলে ঘড়ি যদি বৃত্ত হয় তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে, কেন্দ্রে অবশ্যই 360 ডিগ্রি কোণ তৈরি করে, তাই না। বৃত্তের কেন্দ্রে কয় ডিগ্রি কোণ তৈরি হয়, 360 ডিগ্রি। আচ্ছা বৃত্তে এই ঘড়িতে কয়টা ঘর আছে বলতো, পাঁচটা পাঁচটা করে ডিউরেশন দেওয়া আছে, কিন্তু পাঁচটার মধ্যে কি পাঁচটা পাঁচটা ভাগ, তার মানে 5 12 60, ঠিক আছে। টোটাল ঘর আছে কয়টা 60টা, তাহলে টোটাল কেন্দ্রে মানে কি 60 ঘরের জন্য কোণ কত 360 ডিগ্রি, তাহলে প্রতি ঘরের জন্য কোণ কত হয় বলতো 360 ভাগ 60 ইকুয়াল কত 6 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ঘর আমাদের ঘড়িতে কয়টা ঘর কাটা থাকে, দেখো এই যে এখানে থাকে 1, তারপর 2, তার মানে 1 আর 2 বলতে কি বোঝায়, 1 থেকে এর মধ্যে ছোট 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 তো 5টা ঘর আছে কিন্তু মিনিটের ঘর, ঠিক আছে। কয়টা ঘর আছে মিনিটের ঘর, আমরা কিন্তু মিনিটের ঘর হিসাব করতেছি, ঠিক আছে। মিনিটের ঘর টোটাল ঘর, তো প্রত্যেকটা ঘর আমাদের ঘন্টা মিনিট লাগবে, এর জন্য আমরা মিনিটের কয়টা ঘর আছে টোটাল 60টা ঘর পাবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ঘরের জন্য কয় ডিগ্রি কোণ পাবো, প্রত্যেকটা ঘরের জন্য কোণের পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা এতটুকু জানলেই হবে, প্রত্যেকটা ঘরের জন্য 6 ডিগ্রি, এতটুকু ওয়ার্ড বুঝতে পারলেই হবে। দেখো ঘড়িতে যখন 9টা বাজে, মিনিট ও ঘন্টার কাটার মধ্যে পার্থক্য, ঘড়িতে 9টা বাজে, কয়টা বাজে 9টা, তাহলে 9টা বাজলে দেখো 9 আছে এখানে, আর এখানে কত 12, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে 9 থেকে 12 এদের কয় ঘর হচ্ছে, 9 থেকে 12 এর মধ্যে কতটা ঘর আছে এটা তো ফাইন্ড আউট করতে হবে। দেখো 9 10 11 12, তাই না। 9 থেকে 10-এ যাবো টোটাল 5টা, তারপর 10 থেকে 11 যাবো 5টা, 11 থেকে 12 5টা, তাহলে কয়টা 3 5 15, তাহলে টোটাল ঘর কয়টা হলো 9 থেকে 12 ঘর কয়টা পাইলাম, ঘর পাইলাম হচ্ছে 3 গুণন 5, তার মানে কত 15টি, 15টি। তাহলে একটা ঘরের জন্য কোণ কত 60 ডিগ্রি না, তাহলে 15টা ঘরের জন্য কোণ কত, তাহলে মধ্যবর্তী কোণ কত হচ্ছে, মধ্যবর্তী কোণ এটা কত হচ্ছে 15 গুণন 6, 15 গুণন 6 দ্যাট মিন্স 90 ডিগ্রি, খুব ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 9 থেকে 12 তোমাকে বলছে 9টা বাজে 12, 9টা বাজে তখন তখন কি 9 থাকে 9 এর উপর থাকে ঘন্টার কাঁটা, আর মিনিটের উপর মিনিটের কাঁটা কয় থাকে 12 এর উপরে, তাহলে 9 থেকে 12 এর মধ্যে কয়টা ঘর আছে, দেখো 9 10 11 12, তাহলে প্রত্যেকটা ঘরের মাঝখানে ছোট ছোট 5টা ঘর আছে, তাই না। তাহলে 9 থেকে 10 এ গেলে কয়টা 5টা ঘর পাচ্ছি, 10 থেকে 11 তে গেলে 5টা, 11 থেকে 12 5টা, টোটাল কত 3 5 15, তাহলে প্রত্যেকটা ঘরের জন্য 6 ডিগ্রি, তাহলে 15টার জন্য কত 90 ডিগ্রি। সেম ভাবে দেখো বেলা 2টার সময় কত, বেলা 2টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা, দুইটা মানে কি এই যে 2, এখানে থাকবে ঘন্টার কাঁটা আর 12তে থাকবে কত
মিনিটের কাটা। তাহলে এই দুইটার মধ্যে টোটাল কয়টা ঘর আছে? 12 থেকে 2। তাহলে দেখো 12 থেকে তুমি 1-এ আসবে, 1 থেকে 2 যাবা, 12টা থেকে 1 তাহলে 5টা ঘর, 1টা থেকে 2 মানে কত? 5টা ঘর। টোটাল কত? যোগফল কত? 10টা ঘর। ঘর হলো কত? 10টি ঘর। 10টি ঘর। তাহলে একটা ঘরের জন্য কোণের পার্থক্য কত? 6 ডিগ্রি। তাহলে 10 ঘরের জন্য কোণের পার্থক্য কত হবে? মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ 10 গুণন 6, 10 গুণন 6 তার মানে কত হলো বলো তো? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। পরবর্তী দেখো বেলা 1টার সময় ঘন্টা ও মিনিটের কাটা। বেলা 1টা মানে কি? 1-এর সাথে আমাদের আছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা আছে কত? 12-র সাথে। তাহলে টোটাল কয় ঘর ডিফারেন্স? 5 ঘর না? 12 পরে তো আমরা ঘড়িতে 1 দেখি, তাহলে ঘর কয়টা আছে? 5টা। তাহলে 5 গুণন 6 তার মানে কত? 30 ডিগ্রি হচ্ছে মধ্যবর্তী কোণ। ইজিলি এই ম্যাথগুলো আমরা করে ফেলতে পারবো। সহজ, খুবই সহজ, ঠিক আছে। এবার তো একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ তোমাকে বলছে, একদিন সকালের তাপমাত্রা রেকর্ডে দেখা গেল প্রতি 2 ঘন্টায় 1 ডিগ্রি হারে তাপমাত্রা বাড়ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট তথ্য। তোমাকে কি বলছে কি? তাহলে প্রতি 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টা পর পর 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে। তার মানে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য কত ঘন্টা লাগবে? 2 ঘন্টা লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সকাল 6টায় তাপমাত্রা 53 ছিল, ঠিক আছে। সকাল 6টায় তাপমাত্রা 53 ছিল। তাহলে কখন তাপমাত্রা 56.5 ডিগ্রি হবে? মানে কয়টার সময় তাপমাত্রা 56.5 ডিগ্রি হবে? তাহলে সঠিক তাপমাত্রা কত পাইছো? 53। বাড়ছে কতটুকু? বৃদ্ধি কতটুকু পাইছে? এটা তোমার বের করতে হবে, ঠিক আছে। বৃদ্ধি কতটুকু হয়েছে? 56.5 মাইনাস কি 53, তার মানে তোমার কি 3.5 ডিগ্রি কি বৃদ্ধি পাইছে? এতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে দেখো 1 ডিগ্রি বৃদ্ধি হইতো কতটুকু? 2 ঘন্টায়। তাহলে 3.5 ডিগ্রি বৃদ্ধি হবে কত? 7 ঘন্টায় না? তাহলে দেখো 3.5 ডিগ্রি বৃদ্ধি পায়। দেখো তোমাকে দেওয়া আছে 1 ডিগ্রি বৃদ্ধি পায় কতটুকু? 2 ঘন্টায়। তাহলে 3.5 ডিগ্রি বৃদ্ধি পাবে কত ঘন্টায়? 3.5 গুণ 2 তার মানে কত? টোটাল 7 ঘন্টা। তাহলে 6টা বাজার 7 ঘন্টা পরে তোমার 56.5 ডিগ্রি হবে। 6টা বাজার 7 ঘন্টা পরে, 7 ঘন্টা পরে। তাহলে 6টার পরে 7 ঘন্টা মানে কি? 6 আর 7 যোগ করলে কত? 13। 13টা বাজছে। 13টা বাজা মানে কি? দুপুর 1টা বাজে। দুপুর 1টা বাজে। দেখো 6টা বাজে, এই 6টার সাথে 7 ঘন্টা পরে তোমার এখানে কত হলো? 53.6 হইলো। তাহলে 6 আর যোগ 7 করলে কত হবে? 13টা বাজে না? 13টা মানে কি? আলটিমেটলি দুপুর 1টা। দুপুর, ঠিক আছে। পরবর্তী টাইপ দেখো, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। দেখো প্রতি মিনিটে, প্রত্যেক মিনিটে মানে কি 60 সেকেন্ডে, ঠিক আছে। 60 সেকেন্ডে সে কতবার? 90 বার ঘুরছে। তাহলে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা ভালো কথা। দেখো তো একটা চাকা যখন একটা সম্পূর্ণ পাক দেয়, এখান থেকে যাত্রা শুরু করে আরেক পাক মারলো, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এক পাক মারলে কোণ কত হয়? এক পাকে কোণ কত হয়? 360 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তোমাকে বলছে প্রতি মিনিটে 90 বার ঘুরে, 90 বার ঘুরতেছে, আমার 1 সেকেন্ডে লাগবে, ঠিক আছে। তাহলে দেখো 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 90 বার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 1 সেকেন্ডে কয়বার ঘুরে এটা আমার বের করলে আমি কিন্তু হিসাব বের করতে পারবো। 90 বার। সেখানে আমার বাংলা ইংলিশ হয়ে গেছে। দেখো আমার কত আলটিমেটলি, দেখো আমার এখানে 60 সেকেন্ডে তোমার ঘুরতেছে কয়বার? 90 বার। তাহলে আমাদের 1 সেকেন্ডে কতবার ঘুরবে? 90 ভাগ হচ্ছে 60 বার, ঠিক আছে। আচ্ছা তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি কোণ তৈরি হয়? 360 ডিগ্রি। তাহলে এতবার ঘুরলে কত কোণ তৈরি হবে? তাহলে কোণ কত হবে? একবার ঘুরলে, দেখো একবার ঘুরলে কোণ কত? কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে কয়বার ঘুরছে? 1 সেকেন্ডে 90 বাই 60 বার। 90 ভাগ 60 বার যদি ঘুরে, তাহলে কোণ কত হবে? 360 ডিগ্রি ভাগ, এখানে আলটিমেটলি দেখো এটা তো বেশি না কম? অবশ্যই বেশি হচ্ছে, তাই না? সরি, এটা বেশি হয়ে যাচ্ছে, একের থেকে বেশি, তাহলে এটা কি গুণ হবে? তাহলে দেখো 90 ভাগ হচ্ছে 60 গুণন হচ্ছে 360। দেখো এটা কাটলে কত? 6 3 6 18, 6 নং কত? 54, 54 তাই না? 500, এখানে হবে 540 ডিগ্রি। কত হবে? 6 নং 6, তাহলে 540 ডিগ্রি হবে অ্যান্সার। 540 ডিগ্রি। এই যে 540 ডিগ্রি কোণ সে ঘুরে, চাকাটি কত ডিগ্রি ঘুরবে, ঠিক আছে? 540 ডিগ্রি ঘুরবে। এটাই মূলত আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো আমাদের এভাবে সলভ করতে হবে। এবার দেখো পৃথিবীর আবর্তন সংক্রান্ত ম্যাথ। এটা খুবই সুন্দর একটা। পৃথিবী একবার আবর্তন কত সময় লাগে? একবার আবর্তন মানে কি? সেটা 60 ডিগ্রি। পৃথিবী বৃত্তাকার ধরি না আমরা, তাহলে একবার ঘুরতেছে মানে কি? সেটা 60 ডিগ্রি কোণে ঘুরতেছে।
ঠিক আছে, তাহলে একবার কয় ঘন্টায় ঘুরে? 24 ঘন্টায় পৃথিবী কি তার নিজ কক্ষপথে একবার আবর্তন ঘটে। তো তোমার 24 ঘন্টায় কতটুকু আবর্তন হলো? 360 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি আবর্তনে পৃথিবীর কত সময় লাগবে? তো দেখো তোমাকে দেওয়া আছে কত, 360 ডিগ্রি আবর্তনে কত সময় লাগে? 360 ডিগ্রি আবর্তনে সময় কত? 24 ঘন্টা লাগে। ঠিক আছে, 24 ঘন্টা। তাহলে তোমাকে 1 ডিগ্রির জন্য কত পাবা? 24 ভাগ হচ্ছে 360। তাহলে তোমার কত? 70 ডিগ্রি আবর্তনের জন্য কত লাগবে? 70 ডিগ্রি এটার জন্য কত লাগবে? 24 গুণন 70 ডিভাইড বাই 360। তাহলে এই শূন্য কাটা দিলাম কাটা দিয়ে। ঠিক আছে, তাহলে এবার একটু হিসাব করো। 24 আর 36, তাহলে এটা কত দিয়ে যায়? 12 দিয়ে কিন্তু যায়। তাহলে এটা হচ্ছে 12 দুগুণে 24, 3 12 হচ্ছে 36। ঠিক আছে, 3 12 কত? 36। তাহলে আবার আমি দেখো 3 দুগুণে কত? 6, 7 দুগুণে 14, 14 কে 3 দিয়ে ভাগ, এই যে 14 এটাকে 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে ভাগ করলে কত বলো তো? 3 চারা কত? 12। 3 চারা কত হয়? 12। 12 হচ্ছে 3 চারা 12। আর তোমার ভাগশেষ কত থাকছে দেখো তো? ভাগশেষ এখানে হচ্ছে আমি ধরে হিসাব করি, দেখো এখানে হচ্ছে ভাগ করে দিন 14। দেখো 3 চারা 12, 12 2 হাত থেকে 4, এখানে তোমার হচ্ছে 2 থাকলো, তাহলে শূন্য নিলাম, ক্যালকুলেশন 3 6 18 দশমিক 8, 3 6 18 18 8। আবার তোমার শূন্য এবার 4.88 এভাবে যাবে। ঠিক আছে, 4.88 এভাবে যাবে। তাহলে 4.8 এত কি বলতো? এত ঘন্টা, তাহলে 4 ঘন্টা তো আমি পাচ্ছি। তার সাথে এই যে 0.8 এটা কি মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে যে 0.8, এই 0.8 এর সাথে কি করতে হবে? 60 যোগ করতে হবে। ঠিক আছে, 60 যোগ করতে হবে। 6টা কত? 6টা 48। 6টা কত? 48। তাহলে তোমার এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে তোমার 48 না, তাহলে 40 থাকবে, 40 মিনিটের ঘরে যাবে, আর বাকি যে 8 এটা থাকে যাবে। ঠিক আছে, তাহলে তোমার আলটিমেটলি থাকবে কত? 4 ঘন্টা, 4 ঘন্টা 40 মিনিট। 4 ঘন্টা কত? 40 মিনিট। এটা হচ্ছে অ্যান্সার, 4 ঘন্টা 40 মিনিট। তাহলে দেখো আমরা কি জানি যে 60 সেকেন্ডে হয়, 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাই না? তাহলে 60 মিনিট হবে 1 ঘন্টা। ঠিক তেমনি এখানে রেডিয়ানের কিন্তু হিসাব করা হয়। ঠিক আছে, মিনিট কত মিনিটে এটা হিসাব যাবে। ঠিক আছে, তাহলে 60 দিয়ে প্রথমে আমরা এখানে ঘন্টার হিসাব পাবো, ঘন্টা, তখন 60 দিয়ে যে দশমিকটা পাবা না, এই দশমিকের অংশটুকু তুমি 60 দিয়ে গুণ করে দিলে যতটুকু পূর্ণ সংখ্যা পাচ্ছ ওটা আলটিমেটলি অ্যান্সার হবে। ঠিক আছে, পরেরটা একটা করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো পৃথিবী তার নিজ কক্ষপথে 24 ঘন্টায় একটি পূর্ণ আবর্তন দেয়। তাহলে একটি পূর্ণ আবর্তন মানে কত? 360 ডিগ্রি ঘুরে। আচ্ছা, ভালো কথা। তাহলে 50 ডিগ্রি আবর্তনের ক্ষেত্রে পৃথিবীর সময় লাগবে কত? তাহলে এটা আমরা খুবই শর্টকাট একটা দেখি। দেখো শর্টকাট হচ্ছে, দেখো খুবই কিভাবে করবা, কত সময় লাগবে, কত সময় লাগবে। দেখো এইখান থেকে আমরা করব 24 ঘন্টা লাগে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা শর্টকাট দেব, 24 ডিভাইড বাই 360 গুণ হচ্ছে এক্স, এত ঘন্টা। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে তোমার কত ডিগ্রি আবর্তন। ঠিক আছে, এক্সটা হচ্ছে কত ডিগ্রি আবর্তন। তাহলে দেখো 24 গুণন কত? 50 ডিভাইড বাই কত? 360, তাহলে শূন্য শূন্য কাটা। তাহলে এটা কত? 2 দিয়ে যায়, এটা কত? 3 দিয়ে যায়, 3 বারং 36। তাহলে দেখো 5, 5 দুগুণে 10, 10 ভাগ 3, তার মানে কত? 3.3 এটা আসে, তাই না? 3.3। তাহলে দশমিক তো নেওয়া, 3 জন্য কি আমি 3 দশমিকের পূর্ণ সংখ্যা যেটা, এটা হচ্ছে 3 ঘন্টা। এটা হচ্ছে কি 3 ঘন্টা। তার সাথে মিনিট হিসাব করবো কত? যে 0.3, এর সাথে তুমি 60 গুণ করে দাও, এত মিনিট। ঠিক আছে, 3 6 কত? 18। তাহলে দেখো এখানে কত আছে? 18। 3 6 18, 18 হবে, কিন্তু এখানে 18 তো হিসাব নাই। তাহলে 18 কাছাকাছি কত? 20 দেওয়া আছে। দেখো 3 ঘন্টা 20 মিনিট। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, 3 ঘন্টা 20 মিনিট। কাছাকাছি ভ্যালু যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা ধরে নিব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গাণিতিক আমাদের কিছু সমস্যা। এখানে কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেগুলো আমরা দেখি। সাকিবের 10 ইনিংসের রানের গড়, তাহলে 10টা ইনিংসে খেলছে, তার রানের গড় কত? 45.5। তাহলে দেখো রানের গড় যদি 45.5 হয়, কয়টা ইনিংস? 10। তাহলে 10 ইনিংসের রানের সংখ্যা পাবো না? 10 ইনিংসের রানের সংখ্যা পাবো না? দেখো গড়, এই গড় মানে কি? গড় মানে হচ্ছে যোগফল ডিভাইড বাই সংখ্যা, কতবার সে খেলছে। তাহলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে সে 10 ইনিংসে কতটুকু খেলছে, এটা আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমাকে গড় দেওয়া থাকলে তুমি যোগফলটা পেয়ে যাবে। দেখো 11তম ইনিংসে কত রান করলে, কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় হবে 50। সব ইনিংস মানে কিসের? এটা হচ্ছে 11 ইনিংসে, এটা হচ্ছে 11 ইনিংসের গড়, এটা হচ্ছে 11 ইনিংসের গড়। তাহলে 10 ইনিংসের গড় দেওয়া আছে 45.5, আর 11 ইনিংসের গড় দেওয়া আছে 50। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি 10 যে ইনিংস, এই 10টা ইনিংসের রান এবং 11টা ইনিংসের রান দুইটা যদি বিয়োগ করি, তাহলে কি 11তম ইনিংসের রান পাবো না? তাই হচ্ছে না? দেখো 10টা ইনিংসের রান তো তুমি মোট রান পাচ্ছ, আবার 11 ইনিংসের মোট রান পাচ্ছ, তাহলে 10 পর্যন্ত তো এটা ফিক্স, 11 পর্যন্ত ফিক্স। তাহলে দুইটা বিয়োগ করে দিলে কি 11তম ইনিংসের রান কিন্তু পাওয়া যাবে। তাহলে দেখো 10
10টি ইনিংসের রান, ইনিংসের রান কত হবে? তোমাকে গড় দেওয়া আছে তাই না, গড় দেওয়া আছে, গড়কে যদি সংখ্যা দিয়ে গুণ করো তাহলে কি হচ্ছে কতটি সংখ্যা, গড় মানে কি মোট যোগফল ডিভাইড বাই কতটি সংখ্যা, তাহলে 10টা ইনিংস, তাহলে 10 দিয়ে গুণ করবো 45/5 কে, তাহলে দেখো 45 গুণন হচ্ছে 10, 45/5, তাহলে দেখো এটা কত হচ্ছে 455 কিন্তু হয়ে যাচ্ছে, 455 রান। এবার আমাদের 11তম ইনিংসে সে কত আউট হয়, মানে 11তম ইনিংস, তার মানে কয়টা ইনিংস খেলছে, 11টা ইনিংস খেলছে, আর 11টা ইনিংসের রানের গড় কত হচ্ছে 50, তাহলে 11টি ইনিংসের রান সেটা কত হচ্ছে দেখো তো, 11 গুণন হচ্ছে 50, তার মানে কত 55, 550, ঠিক আছে। এখন ঘটনা হইলো দেখো, তোমাকে বলছে 11তম ইনিংসে সে খেলছে কত, তাহলে 10টি ইনিংসের রান এবং 11টা ইনিংসের রান, তাহলে দুইটার মাঝখানে কি 11তম আছে না, এই দুইটার মাঝখানে কি 11তম ইনিংস আছে না, 10টি ইনিংস আর 11টি ইনিংস, তার মাঝখানে কিন্তু 11তম ইনিংস আছে, তাহলে এই দুইটা বিয়োগ করলে কিন্তু আমি 11তম ইনিংসের রান পাবো। অতএব 11তম ইনিংসের রান, সেটা কত হবে, 11টি ইনিংসের রানের যোগফল বিয়োগ 10টি ইনিংসের রানের বিয়োগফল, তাহলে কি পাবো 11তম ইনিংসের, তাহলে এটা বিয়োগ করে দেখো কত হয়ে যায়, তাহলে এদিকে থাকছে 50 আর এখানে থাকলো 55, তাহলে তোমার কত হচ্ছে 105 মানে রান করছে। একটু ভুল হয়েছে, এখানে তোমার 95 হবে, হ্যাঁ এখানে তোমার থাকে 45 আর এখানে 50, টোটাল হচ্ছে 95। সে কি করতে পারে নাই, সে সেঞ্চুরি করতে পারে নাই। পরে দেখো কোন সংখ্যার 3/8 অংশ হচ্ছে 27, কোন সংখ্যার 3/8 অংশ হচ্ছে 27, তাহলে আমরা ধরলাম সংখ্যাটি এক্স, তাহলে এক্স গুণন 3/8 এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল হচ্ছে 27, তাহলে হিসাব করে আমি এক্স এর মান বের করতে পারবো না। অতএব দেখো এক্স এর মানটা কত হচ্ছে, এক্স এর মান দেখো 27 গুণ হচ্ছে 28, 8 ডিভাইড বাই 3, তাহলে 3 নং কত 27 না, 3 নং হচ্ছে 27, তাহলে 9 4টা কত, সরি 8 নং কত হচ্ছে 72 না, তাই 72 হচ্ছে অ্যান্সার। ইজিলি কোন সংখ্যা 3/8, তাহলে সংখ্যাটা এক্স ধরো, তাহলে এক্স এর 3/8 অংশ মানে কত 27, তাহলে হিসাব করে ক্যালকুলেশন করে পেয়ে যাবা। তাহলে এই 3/8 ওই পার গেলে কি হচ্ছে 8 গুণ হয়ে যাবে, 3 ভাগ হয়ে যাবে। পরবর্তী দেখো 50 পয়সা 100 টাকার কত ভগ্নাংশ বা 100 টাকার কত অংশ। আচ্ছা আমরা জানি 1 টাকা, 1 টাকা মানে কি বলতো, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 1 টাকা মানে কি, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 100 টাকা মানে কি, 100 টাকা মানে কি বলতো কত পয়সা হবে, 100 গুণন 100, তার মানে কি 1 2 3 4 এত পয়সা। তো তোমার কি বলছে 50 পয়সা, 50 পয়সা 100 টাকার কত গুণ, তাহলে 50 পয়সা 100 টাকার কত গুণ, তাহলে আমরা উপরে কি নিব, করে নিব 50 আর নিচে কি নিব 100 টাকার অংশ, 100 টাকা মানে কত পয়সা, 1 2 3 4, একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে 5 দিয়ে 10 ভাগ করলে কত থাকে, দেখো তো 2 থাকে না, তাহলে নিচে কত থাকলো 200 থাকলো, তাহলে দেখো 1 ডিভাইড বাই 200 এত অংশ, ঠিক আছে। তাহলে 50 পয়সা 100 টাকার কত ভগ্নাংশ, 1 ডিভাইড বাই 200, সেটা কত সি নাম্বারে। বুঝলা কি বিষয়টা, 100 টাকার কত পয়সা, তাহলে 50 পয়সা ভাগ হলে 100 টাকার পয়সা, তাহলে ভগ্নাংশ পেয়ে যাবা। ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ইকুয়াল টু কত দিয়েছে 5:6, তাহলে শতকরা কতটুকু লাভ হয়েছে, তাহলে এই যে অনুপাত দেওয়া থাকলে আমরা কি ক্রয় মূল্য কত ধরে নিব 5 এবং বিক্রয় মূল্য কত ধরে নিব 6, লাভ কতটুকু হইলো, লাভ কতটুকু হইলো দেখো তো 6 মাইনাস 5 না ইকুয়াল কত হলো 1 টাকা, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি হবে, লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে তোকে 5 টাকায় লাভ হয়েছে কত, 5 টাকায় লাভ, এটা কত হয়েছে 1 টাকা, 5 টাকায় লাভ হয়েছে কত 1 টাকা, অতএব 1 টাকায় কত লাভ হয়েছে 1/5, তাহলে শতকরা মানে কি সেটা 100 টাকা হিসাব করতে হবে, 100 টাকায় কতটুকু লাভ হয়েছে 1/5 গুণন হচ্ছে 100, তাহলে এটা ভাগ করলে কত থাকে তো 20 না, তাহলে যে 20 টাকা শতকরা কত টাকা লাভ হয়েছে, শতকরা 20 টাকা লাভ হয়েছে, শতকরা 20 টাকা লাভ হবে, ঠিক আছে, বা 20% লাভ হবে, হিসাবে হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইস্টু দেওয়া থাকলে তুমি প্রথমটাকে ক্রয় দ্বিতীয়টাকে বিক্রয় মূল্য ধরে নিবা, লাভ কত হচ্ছে 6 মাইনাস 5 মানে 1 টাকা, তাহলে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়, তাহলে ক্রয় মূল্য কত 5, তাহলে 5 টাকা লাভ হচ্ছে কত 1 টাকা,
তাহলে 1 টাকা লাভ হচ্ছে কত, 100 টাকা লাভ হচ্ছে কত, শতকরা বললেই 100 টাকার হিসাব করবা। তেমন যদি ক্ষতি বলতো তাহলে কি আমরা 100 টাকায় ক্ষতি কত হবে এটা বের করতাম। পরবর্তী দেখো 64 এর 75% এর 1/3 সমান কত। 64 এর আগে 75% বের করো, বের করে যতটুকু পাইলা ওইটার 1/3 সমান কত। তাহলে দেখো 64 এর কত 75% মানে কি 75 ভাগ হচ্ছে 100, ঠিক আছে, এই যে 100 লিখলাম, এটা ইকুয়াল কত এটা বের করতে হবে। তাহলে দেখো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 75, এটা যদি আমি 5 দিয়ে কাটি 25 দিয়ে কাটি তাহলে 5 25 কত, 3 25 কত 75, 3 থাকলো আর এখানে থাকলো 4। তাহলে আমরা এগুলো যেহেতু 3 ইংলিশে আছে তাহলে কি 3 আর এখানে 4, তাহলে 4 দিয়ে টাকা দেখো 4 16 কত, 4 16 64, তাহলে 3 16 কত 48। তাহলে 48 পেলাম হচ্ছে এই যে 64 এর 75%, ঠিক আছে। এবার এর 1/3, তাহলে 48 এর, অতএব ফাইনাল রেজাল্ট কি হবে 48 এর 1/3, 48 এর কি হবে 1/3, 1/3। তাহলে কত হচ্ছে দেখো তো, 3 16 কত হয় 48, 3 16 কত হয় 48, তাহলে অ্যান্সার কত 16 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 64 এর 75% বের করবো, যেটা আসবে ওইটার 1/3 কত, তাহলে ওইটার 1/3 কত হলো 16 পাইলাম। পরবর্তী দেখো 4/5 কে শতকরায় প্রকাশ করলে কত হবে, এই যে ইজি 4/5 গুণ হচ্ছে 100, তাহলে কত হচ্ছে দেখো তো 20 না, 20 গুণন 4 মানে কত হচ্ছে 80। আমাদের পরের প্রশ্নটা, এটা সলভ করার জন্য আমাদের যে ভ্যান চিত্র করছিলাম না ওইটা একটা সলভ লাগবে, ঠিক আছে, ওই টাইপের প্রশ্ন আর কি 9 10 যেগুলো করছিলাম। দেখো একটি পরীক্ষায় 52% শিক্ষার্থী ইংরেজিতে এবং 42% শিক্ষার্থী কি করলো গণিতে ফেল করছে, এটা কিন্তু ফেলের সংখ্যা। তাহলে 52% কি করছে গণিতে ইংরেজিতে ফেল করছে, তাহলে আমরা এন অফ ই এটার সমান আমরা কত ধরলাম, এটা কি ইংরেজিতে এন অফ ই কত 52%, ঠিক আছে। এবং তোমার গণিতে ফেল করছে কত 42%, তাহলে এন অফ এম গণিতের ফেলের সংখ্যা কত হচ্ছে 42%, এটা তোমাকে বুঝতে হবে। ওকে, এবার হচ্ছে যদি উভয় বিষয়ে 17% ফেল, এবার উভয় বিষয়ে কতটুকু পার্সেন্ট, এটা হচ্ছে 17%, উভয় বিষয়ে ফেল, তাহলে মানে এন অফ ইন্টারসেকশন, দুইটাই কমন মানে কি ইন্টারসেকশন না, ইন্টারসেকশন কত 17%। তবে কয়জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করলো, দেখো উভয় বিষয়ে পাশ করছে মানে কি তাদের একটাতেও ফেল নাই, উভয় বিষয়ে পাশ মানে কি তাদের একটাতেও ফেল নাই। তাহলে আমরা যদি বের করতে পারি যে ন্যূনতম একটা হলেও পাশ ফেল করছে কারা, একটা হলেও ফেল করছে যারা, টোটাল ছাত্র থেকে বাদ দিলে কি আমরা পাশের সংখ্যা পাবো, তাই না। দেখো আমি যদি টোটাল সংখ্যা থেকে ফেল বাদ দিই তাহলে পাশের সংখ্যা পাবো না ইজিলি। তো এখানে আমার দুইটা ভাগ ভাগ করা আছে, আমরা ন্যূনতম একটা হলেও ফেল করছে এরকম ছাত্র বের করব, ঠিক আছে, একটা হলেও ফেল করছে এরকম ছাত্র বের করব। মোট শিক্ষার্থী থেকে ওই একটা হলেও, ন্যূনতম একটা হলেও ফেল করছে ওটা বাদ দিয়ে দিলে টোটাল পাস করছে, মানে উভয় বিষয়ে পাস করছে, তাদের কোনো ফেল নাই, ঠিক আছে। ওই যে আগে বের করে রাখছি ন্যূনতম একটা হলেও ফেল, তাহলে তো বাদ দিলে তো আর ফেলের সংখ্যা পাচ্ছি না, তাই না, সবাই তাহলে পাস, তো এই হিসাবটাই করতে হবে। তাহলে দেখো এই যে ন্যূনতম একটাতেও পাস করছে, এটা বের করার কন্ডিশন কি হবে দেখো তো, এই যে এটা এতটুক কি, এই দেখো এই যে ভেঞ্জেট এতটুকের মধ্যে কি আছে এন অফ এম আছে, বা ঠিক এই যে এতটুকের মধ্যে কি আছে এন অফ ই আছে, মাঝখানে এতটুকের মধ্যে কি আছে 17%। তো আমার জাস্ট এই যে এই পার্ট বের করতে হবে, এই পার্ট, এই একটা ন্যূনতম একটা হলেও ফেল করছে এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে ন্যূনতম এক বিষয়ে ফেল, ন্যূনতম এক বিষয়ে ফেল, এটার সূত্র কি হবে এন অফ ই, আলাদাভাবে যেগুলো আছে এদের যোগফল, আলাদাভাবে যারা আছে এদের কি যোগফল মাইনাস কমন অংশ, মাইনাস কি হবে মাইনাস হচ্ছে কমন অংশ, তাহলে কি ন্যূনতম একটা বিষয়ে ফেলের সংখ্যা আমি পাবো, ঠিক আছে। তাহলে দেখো এটা কত হচ্ছে 52% যোগ হচ্ছে 42% মাইনাস 17%, তাহলে দুইটা যোগ করলে কত হচ্ছে দেখো তো 7 4, এখান থেকে 7, এখানে তোমার থাকবে হচ্ছে 7, 5 4 9, 9 রেখে 10, এখান থেকে তোমার থাকছে কত তাহলে প্রায় 77%, ঠিক আছে, প্রায় 77% ছেলে কি করছে তোমার ন্যূনতম এক বিষয় হলেও ফেল করছে। তাহলে উভয় বিষয়ে পাস করছে কারা, যারা ফেল করে নাই তারাই তো পাস করছে, তাহলে উভয় পাস, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস করছে কারা, টোটাল কত 100% ছাত্র, তাদের থেকে একটা হলেও ফেল কত ছিল 77%, তার মানে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 23%, এই 23% ছাত্র কি করছে উভয় বিষয়ে পাস করছে, উভয় বিষয়ে কি করছে পাস করছে। পরবর্তী প্রশ্ন দেখো শাকিল ও নুহান একটি কাজ 12 দিনে করতে পারে, যদি শাকিল সেই কাজটাই 20 দিনে শেষ করতে পারে তাহলে নুহান কত দিনে সেই কাজটি করতে পারে। তো এখন এটার মধ্যে আমাদের
কিছু হিসাব খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে দুইজনেরটা হিসাব করা আছে, তো দুইজনের 12 দিনে কাজ করতে পারতেছে, আবার এখানে শাকিলেরটা দেওয়া আছে। তো এই যে দুইজনের কাজ, এখান থেকে যদি একজনটা বাদ দিই তাহলে আরেকজনেরটা পাবো না? হ্যাঁ, কিন্তু দেখো এখানে 12 দিন, এখানে 10 দিন, তাহলে দিনের সংখ্যা ভিন্ন, তাহলে কমন দিন কত হচ্ছে? এই দুইজন মিলে একদিনে কতটুকু কাজ করতে পারে, আর এখানে শাকিল একদিনে কতটুকু কাজ করতে পারে, এটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে দুইজনের একদিনে কাজ বের করব, শাকিলের একদিনে কাজ বের করব। তাহলে দুইজনের কাজ থেকে শাকিল বাদ দিলে আমরা একদিনে নুহান কতটুকু কাজ করতে পারে সেটা বের করতে পারবো, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু মোট কাজটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে শাকিল ও নুহান দুইজন দুইজন একদিনে হিসাব করবো, ঠিক আছে। দুইজন 12 দিনে করে, 12 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করে কতটুকু? দুইজন মিলে একদিনে কতটুকু? 1/12 অংশ কাজ। এবার আসো আমরা কিসে যাবো? শাকিলের ক্ষেত্রে যাবো। শাকিল এটা দেওয়া আছে, তাহলে শাকিল 20 দিনে করে একটি কাজ, একদিনে করে কতটুকু? 1/20। এটা হলো। এবার এই যে দুইজন মিলে একদিনে করছে এতটুকু, শাকিল একদিনে করছে এতটুকু, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি নুহানেরটা পাবো না? একদিনে নুহান কতটুকু করতে পারে? হ্যাঁ, তাহলে নুহান একদিনে পারে, নুহান একদিনে পারে। তাহলে দেখো নিচেরটা বড় মানে কি ছোট, তাহলে মানে 1/12 এটা বড়, 1/12 মাইনাস 1/20। তাহলে এটা আমরা লসাগু করি, দেখো এটা লসাগু করলে হচ্ছে 60, আর এটা 2, মানে 1/30 অংশ। তাহলে দেখো এই যে নুহান একদিনে করে 1/30 অংশ, তোমাকে বের করতে বলছে কত দিন, দিন বের করতে বলছে, তাহলে আগে অংশ দিব তারপর দিন বের করবো, ঠিক আছে। তাহলে দেখো এই যে নুহান এটা বের করতে বলছে, দেখো নুহান কি করলো? 1/30 অংশ করে কত দিনে? 1/30 অংশ কাজ করে কত দিনে? একদিনে। দিনের মান বের করতে বলছে, কি যেটা বের করবো সেটা কি ডানে রাখবো। তাহলে এক অংশ বা সম্পূর্ণ, এক অংশ মানে কি সম্পূর্ণ না, এক অংশ মানে সম্পূর্ণ। অংশ কাজ করে কত দিনে? 1 গুণন, এটা কি হবে? উল্টায় যাবে, তাই না? তাহলে তোমার 30, তাহলে এটা কত হবে? অ্যান্সার হবে 30 দিন, হবে 30 দিন। অ্যান্সার কত? 30 দিন, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দ্বিগুণ কট আউট হয়েছে। আচ্ছা, তাহলে মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ড আউট। আচ্ছা, মোট উইকেট মানে কত? উইকেট টোটাল কয়টা যায় বলো তো? 10টা উইকেট না? তার অর্ধেক হচ্ছে বোল্ড আউট। তাহলে বোল্ড আউট কতজন হয়েছে? বোল্ড আউট হয়েছে 10/2, তার মানে কত? 5টা হয়েছে বোল্ড আউট। তাহলে পরে থাকলো কয়টা? অবশিষ্ট উইকেট কয়টা? 5টা না? এই 5টা উইকেট হচ্ছে স্ট্যাম্প আউট, আর হচ্ছে কি যে কট আউট, এই দুইটা যোগফল হচ্ছে 5, মানে কি 5টা উইকেট তুমি বোল্ড করে ফেলছো, আর বাকি যে 5টা এই উইকেট হচ্ছে স্ট্যাম্প আউট হয়েছে, আর কি কট আউট, এই দুইটা মিলে হয়েছে, ঠিক আছে। তাহলে স্ট্যাম্প যদি আমরা x ধরি, তাহলে কট আউট হয়েছে কি তার দ্বিগুণ, তার মানে 2x, ঠিক আছে। কট আউট হয়েছে কত? 2 দিন। স্ট্যাম্প আউটের থেকে কট আউট দ্বিগুণ হয়েছে, তাহলে স্ট্যাম্প আউট যদি আমি x ধরি তাহলে কট আউট কত? 2x। তাহলে দেখো অবশিষ্ট উইকেট কত? 5 না? তাহলে এই দুইটা যোগফল কত হইতে হবে? এই দুইটা যোগফল হইতে হবে 5। তার মানে আমি এখান থেকে দেখতে পারি যে 3x এটা সমান কত? এটা সমান 5, ঠিক আছে। তাহলে x সমান কত আমি বের করতে পারি বলতো? উইকেট সংখ্যা তো ভগ্নাংশ হয় না, তাই না? তাহলে এখানে আমরা সামেশন করে প্রায় 1 ধরে নিব। তাহলে x এর মান কত হচ্ছে? 1। তাহলে x মানে কি? স্ট্যাম্প আউট হয়েছে একজন। তাহলে তুমি এখান থেকে, এখানে তোমার হচ্ছে টোটাল যে ইয়েটা হচ্ছে আচ্ছা, এখানে তোমার দেখো এইটার সংখ্যা কি হবে? 5-এর থেকে বড় বা ছোট এই হিসাব করতে হবে। দেখো কারণ কি আমার ক্যাশ আউটও হইতে পারে, তাই না? ক্যাশ আউটও হইতে পারে। তাহলে আমি এখান থেকে একটু আমার এখানে ডিরেক্ট সমান আমি বলতে পারবো, ডিরেক্ট সমান আমি বলতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি 2x, দেখো 3x যোগফলটা কি হবে? যোগফলটা কি এই 5-এর থেকে ছোট হবে, কারণ কি সর্বোচ্চ হচ্ছে 5টা উইকেট সে যাইতে পারে, কিন্তু 5-এর থেকে বড় হইতে পারবে না বা 5-এর সমান হইতে পারে। তাহলে এই হিসাবে আমরা x এর মান কত পেয়ে যাব? 1 পেয়ে যাব, ঠিক আছে। তখন আমাদের যে স্ট্যাম্প আউট এটা কত হচ্ছে? স্ট্যাম্প আউট হচ্ছে একটা, তাহলে কট আউট কত হবে? কট আউট হবে 2x, তার মানে কত? 2টা, ঠিক আছে। আর বাকি উইকেট গুলো ক্যাচ আউট বা অন্য কিছু তো হইতে পারে, ঠিক আছে। এটা কি সম্ভাবনা? দেখো 5টা উইকেট বোল্ডে হয়ে গেছে, ক্লিয়ার পেয়ে গেছে, বাকি যে 5টা, এই 5টার মধ্যে স্ট্যাম্প আউট অথবা কট আউট এটা হতে পারে। টোটাল 5টা হবে তা কিন্তু গ্যারান্টি নাই, হয় 5-এর সমান হবে বা 5-এর থেকে ছোট হবে, ঠিক আছে। এটা কি আমাদের
ডিরেক্ট বলা যাবে না, পসিবিলিটি দিয়ে বলতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ভাগ করছি, ভাগ করলাম পূর্ণ সংখ্যায় নিয়ে 1 দিছি, ঠিক আছে, কারণ এটা 2 হবে না, তো 3 দুগুণে 6 তা হচ্ছে না, তো ঠিক আছে। পরবর্তী দেখো, এক টি-20 ক্রিকেটের 16টি দল, এটা নকআউট। নকআউট মানে কি, যে একবার হারলেই সে বাদ, একবার হারলেই সে বাদ, ঠিক আছে। তাহলে পদ্ধতিতে ফাইনাল পর্যন্ত খেললে মোট কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে? ম্যাচ অনুষ্ঠিত হবে কি, টি-20 ক্রিকেট, তার মানে 2টা দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়, তাহলে 16টা দল, প্রথমে কি 16টা দল, এই যে দল হচ্ছে কত, প্রথম অবস্থায় দল ছিল কত, দল ছিল হচ্ছে 16টা, ম্যাচ কত হবে তাহলে, দুইটা দুইটা করে, দুইটা মিল করে একটা ম্যাচ হবে, তার মানে ম্যাচ হবে কত, ম্যাচ হবে 8টা, এটা প্রথম ম্যাচ কিন্তু, ঠিক আছে। এই যে প্রথম ম্যাচ, এই প্রথম ম্যাচ থেকে বাদ যাবে কতজন বলো তো, বাদ যাবে 8 জন, না, কারণ 8 জন জিতবে, প্রত্যেকটা ম্যাচ থেকে একটা দল করে জিতবে, তাহলে 8টা ম্যাচ থেকে 8টা দল জিততো, 8টা দল হেরে গেল, নকআউট মানে কি, সে বাদ, তাহলে বাদ গেল কয়টা, বাদ গেল হচ্ছে তোমার 8টি দল, 8টি দল, তাহলে অবশিষ্ট কয় থাকলো, অবশিষ্ট থাকলো কত, 8 দল। এই 8 দল মিলে কয়টা ম্যাচ হবে বলতো, দুইটা দুইটা করে 4টা ম্যাচ হবে, তাহলে ম্যাচ কয়টা হলো আবার, এই যে 4টা হলো। এবার এই যে 4টা ম্যাচ হলো, এই 4টা ম্যাচ থেকে আবার কি বাদ গেল কয়টা, আবার বাদ গেল 4টা, তাহলে 4টা দল থেকে, প্রথমে ছিল কয়টা, 8টা দল, 8টা দল থেকে 4টা বাদ দিলে 4টা হলো, তাহলে এই যে, তাহলে 4টা মিলে ম্যাচ কয়টা হবে, আবার ম্যাচ হবে 2টা, এই 2টা ম্যাচ, এই 2টা ম্যাচ থেকে কয়টা দল বাদ যাবে, 2টা বাদ যাবে, 2টা বাদ দিলে এখানে কয়টা ম্যাচ হবে, একটা ম্যাচ হবে, এই একটা ম্যাচ থেকে কি টোটাল ফাইনাল কি হবে, তাই না, একটা ম্যাচ মানে কি 2টা দল, তাহলে এই টোটাল ম্যাচ কত আছে, 8 4 12, 12 আর 2 কত, 14, 14 আগে কত, 15। অনেকে হয়তো বুঝো নাই, যারা ছেলেরা ক্রিকেট খেলো তারা বুঝবা, মেয়েরা হয়তো বুঝবা না। দেখো নকআউট মানে কি, একবার হারে গেলে বাদ, তাহলে প্রথমে ছিল 16টা দল, তাহলে 16টা দল খেললো, 16টা দল মিলে দুইটা দুইটা করে ক্রিকেট, দুই দল মিলে একটা ম্যাচ হবে, তাহলে 16টা দল থাকলে ম্যাচ হবে কয়টা, 8টা, তাহলে 8টা ম্যাচের মধ্যে 8টা দল জিতবে, 8টা দল হারবে, যারা হারবে তারা বাড়ি চলে যাবে, তাহলে 8টা দল হারলো, তাহলে তো অবশ্যই কয়টা থাকলো, 8টা দল, এবার 8টা দল নিয়ে ম্যাচ, তাহলে দুইটা দুইটা করে কত, 4টা ম্যাচ হবে, আচ্ছা আবার 4টা ম্যাচ হলো, 4টা ম্যাচে কি 4জন জিতবে, 4জন হারবে, তাহলে 4জন হারলে মানে কি বাড়ি চলে গেল, থাকলো কত, মাত্র 4জন থাকলো। এবার 4জন মিলে কয়টা দল হবে, দুইটা না, দুইটা দুইটা করে, 4জন মিলে 2টা ম্যাচ হলো, এই যে 2টা ম্যাচ হলো, এবার আবার 2টা ম্যাচে 2টা দল জিতবে, 2টা দল হারবে, তাহলে 2টা দল বাদ, অবশ্যই হলো 2টা দল। এবার এই 2টা মিলে কি হবে, ফাইনাল ম্যাচ, এই 2টা মিলে হবে কি, এই যে আমাদের ফাইনাল ম্যাচ, ঠিক আছে। তাহলে টোটাল দেখো হিসাব করলে কত, 15টা। পরের প্রশ্ন দেখো, যদি একজন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা লিখতে পারে, তাহলে একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে, আচ্ছা দেখো কত সময় লাগবে, সময় হিসাব করছে তাই না, তাহলে 6 পৃষ্ঠা লেখে, 6 পৃষ্ঠা লেখে কয় মিনিটে, 6 মিনিটে, মিনিটে, তাহলে একজন বালক 1 পৃষ্ঠা লেখে কত দিনে, 6 ডিভাইড বাই 6 গুণন 6 মিনিটে। আচ্ছা এবার তুমি কি বলছে যে একজন বের করলে ফেললাম, এবার একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে, এই যে একজন, দাঁড়াও এখানে কি হিসাব কিছু গরমিল আছে নাকি, 6 জন বালকের 6 মিনিটে 6 পৃষ্ঠা লিখতে হবে, তাহলে 6 জন বালক 6 পৃষ্ঠা লিখে 1 মিনিটে, তাহলে আমরা আস্তে আস্তে হিসাব করি, একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে, এখানে 6 মিনিট, 6 × 36 হিসাব করে এখানে একটু দেখো, এখানে দেখো, যখন এখানে আমরা আগে হিসাবটা একদিনেরটা বের করে নিই, দেখো একজন বালক 6 পৃষ্ঠা লিখতে তাহলে কতটুকু লাগবে, 6 জন বালকের 6 পৃষ্ঠা লিখতে 6 মিনিট লাগলে, তাহলে 1 পৃষ্ঠা লিখতে, একজন বালকের 6 পৃষ্ঠা লিখতে, একজন বালকের 6 পৃষ্ঠা মানে কি সময় বেশি লাগবে না, তাহলে এখানে কত লাগবে, 6 গুণন 6 মিনিট, আবার একজন বালকের তোমার কত 1 পৃষ্ঠা লিখতে কত হবে, এবার দেখো 6 গুণন 6 ডিভাইড বাই 6 হয়ে যাবে, এবার আমাদের এটাই তো হিসাব বের করতে হবে, তাহলে 6 আর 6 কাটা, তাহলে থাকলো কত, শুধু 6 মিনিট, অ্যান্সার হবে কত, 6 মিনিট। তাহলে একটু বোঝার চেষ্টা করো, তোমার কি বলছে যে 6 জন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা লিখতে পারে, সময় বের করতে বলছে, তাহলে আমরা কি করবো, 6 জন বালক 6 পৃষ্ঠা লেখে 6 মিনিটে, তাহলে আমরা প্রথমে একজন বালক 6 পৃষ্ঠা কতটুকু লেখে, তাহলে 6 গুণন 6, যেহেতু সময় বাড়বে 6 × 36, এবার একজন বালক 1 পৃষ্ঠা লেখে, তাহলে কি 6 ভাগ হয়ে যাবে, তাহলে 6 কাটা গেলে 6 মিনিটে। পরবর্তী প্রশ্ন দেখো, 4টি গরু 4 দিনে 4 বালতি দুধ দিলে কত দিনে 8টি গরু 8 বালতি দুধ দেবে, ওইটাই সেম হিসাব, কত দিন, দিন বার করতে বলছে তাই না, তাহলে 4টি গরু 4 দিনে, দিন বের করতে হচ্ছে, 4 বালতি দেয় কয় দিনে, 4 দিনে, তাহলে একদিনে একটি গরু
তোমার 4 বালতি দেয় কয় দিনে? 4 গুণন 4 দিনে। এবার একটি গরু 1 বালতি দেয় কত দিনে? 4 গুণন 4 ডিভাইড বাই 4 দিনে। এবার আমাদের হিসাব করতে হবে কি 8টি গরু 8 বালতি দুধ। তাহলে দেখো এই যে 8টি গরু 8 বালতি দুধ, তার মানে কি হবে 4 গুণন 4, এখানে একটা সংখ্যা বাড়বে, একটা সংখ্যা কমবে। 4 গুণন 8, তাহলে 8 8 কাটা, 4 4 কাটা, থাকলো কত? শুধু 4 দিন না, এই যে 4 দিনে। একটু বোঝার চেষ্টা করি আমরা। 4টি গরু বালতি দেয়, 4টি গরু 4 বালতি দুধ দেয় কত? 4 দিনে। তাহলে একটি গরু 1 বালতি দুধ 4 দিনে কত হবে? একটি গরু 4 বালতি দুধ দিবে কত? 4 গুণন 4, সময় বেশি লাগছে। যখন একটা একটা হয়ে যাবে তখন ভাগ হয়ে যাবে, ঠিক আছে? 4 গুণন 4 ডিভাইড বাই 4। এবার দেখো 8টি গরু, ধাপে ধাপে খাওয়া, 8টি গরু 8টি গরু যদি 1 বালতি দুধ দিতে তাহলে কি সময়টা কি কম লাগে না বেশি লাগবে? তখন হয়ে যাবে কি ভাগ। এবার যখন 8টি গরু 8টা যাবে তখন কি করে গুণ, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা 4 দিনে পাবো। তো এগুলাই ছিল মূলত আজকের সমাধান। যারা এখনো এক্সাম আছে ভর্তি হয় তারা দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারবা, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা এক্সাম আছে ভর্তি হতে পারবে।